বিভিন্ন গল্প শোনার একটাই স্টেশন, দ্য স্টোরি হল্ট। শুনতে হলে থামতে হবে, দ্য স্টোরি হল্টে নামতে হবে। নমস্কার, কেমন আছেন সবাই? আজ আপনাদের জন্য আরও একবার লেখক সুজন দাশগুপ্তর কলমে একেনবাবু সিরিজের গল্প আসল খুনির সন্ধানে। লেখক সুজন দাশগুপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং স্নাতক। 1967 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে যান পিএইচডির জন্য। সেখানে থাকাকালীন তিনি লেখালেখি শুরু করেন। তার সৃষ্ট গোয়েন্দা চরিত্র একেনবাবু 90 দশকের গোড়ায় প্রথম প্রকাশিত হয়। সেই একেনবাবু অর্থাৎ একেন্দ্র সেন আমাদের আজকের গল্পের নায়ক। ধন্যবাদ জানাই দ্য ক্যাফে টেবিল ও ডক্টর সমিতা দাস দাশগুপ্তকে আমাদের পাশে থাকার জন্য। আজকের গল্পে একেনবাবুর চরিত্রে অভিনয় করছেন সত্যম ভট্টাচার্য। শুরু করছি দ্য স্টোরি হল্টের বিশেষ নিবেদন আসল খুনির সন্ধানে। একেনবাবুর ঘ্যান ঘ্যানানি সহ্য করতে না পেরে শনিবার আবার এশিয়া সোসাইটিতে যেতে হলো। এশিয়া সোসাইটির প্রধান কাজ সাহেবদের কাছে এশিয়ার কালচার তুলে ধরা। তার জন্য প্রায়ই ওরা কিছু না কিছু একটা করে, বক্তৃতা, আলোচনা, গান, বাজনা, সিনেমা, এক্সিবিশন, কি নয়। একবার কারো চাপে পড়ে এশিয়া সোসাইটির মেম্বার হয়েছিলাম, পরে আর চাঁদা টাদা দিইনি। কিন্তু অনুষ্ঠানের নোটিশগুলো নিয়মিত পাই। প্রথম লাইনেই আবার কথাটা কেন যোগ করলাম বলছি, কারণ কয়েকদিন আগেই বিনয় দত্তের আর্ট এক্সিবিশনে গিয়ে সবাই অপদস্থ হয়েছিলাম। একেনবাবু আবার যাবার বায়না করছেন দেখে প্রথম ধমকটা প্রমথই দিল। এই, আপনার লজ্জা করে না মশাই? হ্যাঁ, জাস্ট 3 দিন আগে আপনার জন্য বিনয় দত্তের কাছে আমাদের সবার কি বেজ্জতিটাই না হলো। আসলে স্যার, আর্ট ব্যাপারটা আমি ঠিক বুঝি না। বিশেষ করে উনি যে ধরনের ছবি আঁকেন, বিমূর্ত কি জানি, অভিব্যক্তিবাদ। কিন্তু সেটা পরেই তো গিয়েছিলেন নেচে নেচে। আর এটাও তো এনশিয়েন্ট আর্ট নিয়ে। ভালো করে নোটিশটা পড়েছেন? দ্য ফিউচার অফ দ্য পাস্ট কালেক্টিং এনশিয়েন্ট আর্ট ইন দ্য 21st সেঞ্চুরি। আরে কি মুশকিল স্যার, এটা তো আর্ট নয়, অ্যান্টিক সংগ্রহ নিয়ে। আর্ট ডিলার, কিউরেটার, আইনজ্ঞ, আর্ট বিশেষজ্ঞরা ব্যাপারটা নিয়ে আলোচনা করবেন। খুব জানা দরকার। যত সব ননসেন্স। প্রমথ আসবে না বলেছিল বটে, কিন্তু শেষ পর্যন্ত এলো। তবে আগের থেকে ঘোষণা করে রেখেছে 2 ঘন্টা ধরে আলোচনা শুনতেও রাজি নয়, বড় জোর আধ ঘন্টা। একেনবাবু তাতে গাঁয়ে গুই করেননি। আমাদের অবশ্য 1 মিনিটও শুনতে হলো না। এশিয়া সোসাইটি থেকে যখন 1 ব্লক দূরে একেনবাবুর মোবাইলটা বেজে উঠল। বলুন স্যার। হ্যাঁ, খুব জরুরি। আমরা তো এখন এশিয়া সোসাইটির খুব কাছে। আপনার বাড়িতে সবাই? দাঁড়ান স্যার, আমি ওদের একটু জিজ্ঞাসা করি। কার ফোন? একেনবাবু ফোনটা মুখের সামনে থেকে সরিয়ে বললেন, ডাক্তার অবনী গুপ্তের। ওর বাড়িতে আমাদের একটু আসতে বলছেন। কেন, কি ব্যাপার? জানি না স্যার, তবে খুব জরুরি, এক্ষুনি কথা বলতে চাইছেন। বাঁচা গেল। পণ্ডিতদের জ্ঞানগর্ভ আলোচনা থেকে তো মুক্তি পাওয়া গেল। সানন্দে মাথা নেড়ে দুজনেই সম্মতি জানালাম। এবার একেনবাবু মোবাইলটা কানের কাছে নিলেন। ঠিক আছে স্যার, আমরা 3 জনেই আসছি। অবনীগুপ্তের বাড়ি এশিয়া সোসাইটির খুবই কাছে। নিউ ইয়র্কের এই অঞ্চলে টাকাওয়ালা লোকেরা থাকে। ভদ্রলোক কত বড় ডাক্তার বলতে পারবো না, তবে ব্যবসাদার দুর্দান্ত। ম্যানহাটন, কুইন্স আর ব্রুকলিন, এই 3 জায়গা মিলিয়ে 8-10টা ওষুধের দোকানের মালিক। এছাড়া নিউ জার্সিতে 2 নার্সিংহোম চালান। এবার ওর নজর কলকাতায়। একটা 5 স্টার নার্সিংহোম খোলার জন্য জমি কিনেছেন, বিল্ডিংয়ের কাজও প্রায় কমপ্লিট। কলকাতার বাঘা বাঘা অনেক ডাক্তার নাকি যোগ দিচ্ছেন সেখানে, অন্তত গুজব সেটাই।
অবনীগুপ্ত শুধু অর্থবান নন, খুবই আত্মম্ভরী, এমনকি অভদ্র বলেও বাঙালি মহলে দুর্নাম আছে। আমাদের সঙ্গে অবশ্য ভালো ব্যবহার করেন, কারণ একেন বাবু। একবার একটি নারী ঘটিত ব্যাপার নিয়ে কেউ ব্ল্যাকমেল করার চেষ্টা করেছিল। অবনীগুপ্ত ধোয়া তুলসী পাতা না হলেও ওই ব্যাপারে বোধহয় কেউ ফাঁসিয়েই ছিল। একেনবাবু সেই ব্ল্যাকমেলারকে হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন। তারপর থেকে ওর বাড়িতে বড় কোনো পার্টি হলে আমরাও নিমন্ত্রিত হই। ওর ব্যবসাগুলোতে সিকিউরিটি সংক্রান্ত কোনো সমস্যা হলেই একেনবাবুর পরামর্শ চান। পয়সা করি অবশ্য দেন না, তবে ভালো মন্দ খাওয়ান, সেটাই বা কম কি। কলকাতায় এই নার্সিংহোম খোলা নিয়েও একেনবাবুর সঙ্গে আলোচনা করেছেন অবনীগুপ্ত, বিশেষ করে বাড়িটা করতে গিয়ে যে সব ঝামেলা হয়েছে সেই নিয়ে। এখন ওর চিন্তা ইন্ডিয়ার এই ব্যবসা কতটা লাভজনক হবে। ইন্স্যুরেন্স কোম্পানিগুলো বেছে তাদের সঙ্গে সমঝোতায় আসা, কারো ইন্স্যুরেন্স না থাকলে তাকে ভর্তি করা হবে কিনা ঠিক করা, কারণ ফেলো করি মাখো তেল ব্যাপারটা সব সময় খাটে না। কত করি অ্যাডভান্স, বিশেষ করে এমার্জেন্সি সিচুয়েশনে পেশেন্টকে একবার ভর্তি করে নিলে চিকিৎসায় কত খরচা হবে সেটা আগে থেকে বলা যায় না। সেক্ষেত্রে টাকা আদায় একটা সমস্যা, আর রোগীর মৃত্যু হয়ে গেলে তো কথাই নেই। আমি অবশ্য এই সব আলোচনায় ছিলাম না, আবছা আবছা যা শুনেছি তাই বললাম। দিন 15 আগে কোথাও যাবার পথে মিনিট 5 জন্য আমাদের বাড়িতে থেমেছিলেন। আসলে একেনবাবুর কাছে ওর একটা প্রশ্ন ছিল। উনি নাকি কয়েকদিন আগে শুনেছেন চিকিৎসায় গাফিলতির নামে হাসপাতাল বা নার্সিংহোমগুলোতে যেসব ভাঙচুর চলে, মৃত রোগীর আত্মীয় স্বজন বা পাড়াপড়শিরা সব সময় তা করে না, পিছনে টাকার ব্যাপারও থাকে। লোকাল গুন্ডাদের হাতে 5-10 হাজার ধরিয়ে দিলে এই ভাঙচুরগুলো করানো যায়। কথাটা কি ঠিক? একেনবাবু এসব প্রশ্নের উত্তর এড়িয়ে যান। হ্যাঁ স্যার, পত্রপত্রিকায় তো অনেক কিছুই বার হয়, সত্যি না মিথ্যে। মিথ্যে কেন হবে? এতে তো লাভ আছে। বেশিরভাগ সময়ে হাসপাতাল বা নার্সিংহোম ঝুট ঝামেলা এড়ানোর জন্য লাখ লাখ টাকার পাওনায় মকুব করে দেয়। লাখ লাখের বদলে 5-10 হাজারই কাজ মিটে যায়। সুতরাং আমাদেরও এ লাইনে কিছু একটা ভাবতে হবে, মানে গুন্ডা কানেকশনের ব্যাপারে। কি যে বলেন স্যার। এই সময় আমার একটা ফোন এসে যাওয়ায় পরের কথাগুলো আর শুনিনি। ফোন যখন শেষ হলো, আলোচনাও শেষ। চলে যেতে যেতে অবনীগুপ্ত শুনি আফসোস করেছেন কলকাতায় নার্সিংহোম খোলার ঝুট ঝামেলায় কেন নিজেকে জড়িয়েছেন বলে। অবনীগুপ্তের অ্যাপার্টমেন্ট 8 তলায়। একেনবাবুর দৌলতে এখানে বেশ কয়েকবার এসেছি। সিকিউরিটি গার্ডদের সবাইকেই অল্প বিস্তর চিনি, তবে আজকে যারা পাহারায় তারা নতুন। ডক্টর গুপ্ত নিশ্চয়ই ওদের বলে রেখেছিলেন আমরা আসছি। নাম বলতেই লিফট দেখিয়ে দিল। পাশাপাশি প্রশস্ত দুটো লিফট, হাত পা ছড়িয়েও 1 ডজন লোক দিব্যি দাঁড়াতে পারে। ফ্যান্সি ইন্টেরিয়ার, মেঝে থেকে 4 ফুট উঁচু মেহগিনি প্যানেল লিফটের 3 দিক জুড়ে। প্যানেল যেখানে শেষ হয়েছে সেখান থেকে শুরু হয়েছে কাচের ঝকঝকে আয়না, ফলে লিফটটা আরও বড় দেখাচ্ছে। দুদিকে হাত ধরার লম্বা হ্যান্ডেল আয়নার নিচে লাগানো। লিফটের দরজা আর তার পাশের প্যানেল যেখানে কন্ট্রোল বাটনগুলো, সেগুলো সোনালি রঙের স্টেনলেস স্টিলের। লিফটের কার্পেটে কি একটা স্প্রে করে জানি না, কিন্তু ঢুকলেই এক ঝলক সুগন্ধ নাকে আসে। আমাদের অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের ঘুপচি রংচটা দেয়ালে চিত্র বিচিত্র দাগওয়ালা লজ্জরে লিফটের সঙ্গে কোনো তুলনাই হয় না। ঘট ঘট আওয়াজ করতে করতে কষ্টে সৃষ্টে ওপরে ওঠে না, শোঁ করে উঠে যায়। এতে চড়াও একটা আনন্দদায়ক অভিজ্ঞতা। অবনীগুপ্ত আমাদের জন্য অপেক্ষা করছিলেন। বেল টিপতেই দরজা খুলে অভ্যর্থনা করলেন। আসুন আসুন, থ্যাংক ইউ ফর কামিং অন সাচ এ শর্ট নোটিস। মুখ দেখেই মনে হলো একটু উদ্বিগ্ন। কি যে বলেন স্যার। এদিকে এই ঘরে আসুন। বলে
আমাদের সবাইকে বাইরের ঘরে গিয়ে বসালেন। হ্যাঁ, কি দিতে বলবো আপনাদের? হুইস্কি, জিম, ভডকা, কফি বা চা? আরে না না স্যার, এত ব্যস্ত হচ্ছেন কেন? আমার একটু তেষ্টাই পেয়েছিল, বললাম কোনো সফট ড্রিঙ্ক আছে? নিশ্চয়। কি চান, কোলা না আনকোলা? কোক আছে? বলজিৎ। বলজিৎকে আমরা চিনি, এক মধ্যবয়সী পাঞ্জাবি মহিলা, ডক্টর গুপ্তের কুক কাম হাউসকিপার। বলজিৎকে একটা কোক আনতে বলে সে সঙ্গে চাও অর্ডার করলেন। তারপর একটু অপ্রাসঙ্গিকভাবেই বললেন, বনানি বাড়ি নেই, শিকাগোতে বোনের কাছে গেছে। মনে মনে ভাবলাম, সর্বনাশ, আবার নিশ্চয়ই কোনো নারী ঘটিত ব্যাপার। সব কিছু ঠিক আছে তো স্যার? না, ঠিক নেই। একটা বিশ্রী ঘটনা ঘটেছে। কি স্যার? কলকাতায় আমার পাবলিসিটি ম্যানেজার বিকাশ সেন গতকাল খুন হয়েছে। নার্সিংহোম প্রসঙ্গে এই বিকাশ সেনের নাম কয়েকবার শুনেছি, ডক্টর গুপ্তের সঙ্গে তোলা তাঁর ছবিও দেখেছি। আমাদেরই মতো বয়স, তিনি খুন হয়েছেন? কি ভয়ানক কথা! সে কি স্যার? যেটা হরিবল সেটা হলো ওর লাশ সোনাগাছির একটা গলিতে পাওয়া গেছে। সোনাগাছিতে? আর সেই নিয়েই তো এখন কেলেঙ্কারি। ওর স্ত্রীর সঙ্গে একটু আগে কথা হলো, ভীষণ কান্নাকাটি করছে। একে তো স্বামীর মৃত্যু, তার উপরে এই কলঙ্ক। বিকাশকে আমি চিনি বহু বছর। সোনাগাছিতে যাবার ছেলে সে নয়। ভদ্র পরিবারের পড়াশোনা জানা বিবাহিত সফিস্টিকেটেড ইয়াং ম্যান। স্ত্রী সঙ্গ করতে চাইলে কোনো হাই ক্লাস কল গার্লের সঙ্গে করতে পারে, সোনাগাছিতে যাবে না। আমার মনে হয় কেউ ওকে গুলি করে বডিটা ওখানে ফেলে দিয়ে গেছে। পুলিশ কি বলছে স্যার? পুলিশ কি বলছে কে জানে। একটু আগে অনলাইনে কয়েকটা পত্রিকা পড়লাম, হাজার রকম থিওরি পুলিশের নাম দিয়ে চলছে। অত্যন্ত ডিসগাস্টিং ব্যাপারটা যে মর্মান্তিক ও জঘন্য সে বিষয়ে সন্দেহ নেই। তবে তার জন্য একেনবাবুকে কেন জরুরি তলব, সেটা ভাবার চেষ্টা করছিলাম। বেশিক্ষণ ভাবতে হলো না। একটু চুপ করে থেকে ডক্টর গুপ্ত বললেন, আই নিড ইউর হেল্প। আমার হেল্প স্যার? ইয়েস। আমার মনে হয় এই খুনটার পিছনে বড় রকমের কোনো উদ্দেশ্য আছে। বিকাশ কলকাতায় আমাকে রিপ্রেজেন্ট করছে। এটা শুধু বিকাশকে খুন নয়, আমার এতদিনের প্ল্যানটাকেও কেউ মার্ডার করার চেষ্টা করছে। দাঁড়ান স্যার, দাঁড়ান। আপনার এত পরিকল্পনা, মার্ডার হবে কেন? আপনি ব্যবসাদার নন তাই বুঝছেন না। আমার কোম্পানির একজন বড় কনসালটেন্ট, যিনি পাবলিক রিলেশনস দেখছেন, তিনি সোনাগাছিতে খুন হলেন। এই নিয়ে কি পরিমাণ হইচই হচ্ছে সেটা কল্পনা করতে পারছেন? তিনি কিরকম সেটি ডিল করেন সে ব্যাপারে অনেক স্পেকুলেশন হচ্ছে। ইনফ্যাক্ট বিকাশ যে কিছুদিন আগে লোকাল গুন্ডা রতনের সঙ্গে রেস্টুরেন্টে খেয়েছে সেটা নিয়েও পত্রিকায় খবর বেরিয়েছে। অথচ এগুলো আমি করতে বলেছি আপনারই পরামর্শে। হ্যাঁ, আমার পরামর্শে স্যার? হ্যাঁ, আপনি তো বললেন যে নার্সিংহোমের ফিজিক্যাল প্রোটেকশনের জন্য লোকাল গুন্ডাদের সঙ্গে সমঝোতা রাখতে। নার্সিংহোমে লোক তো মারা যাবেই, তার জন্য যদি সেখানে ভাঙচুর হয় তাহলে প্রফিটটা থাকে কোথায়, বললেন না? একেনবাবু কখনোই অবনীগুপ্তকে গুন্ডা পুষতে বলেননি, বরং উল্টোটাই শুনেছি। অবনীবাবু যখন নার্সিংহোমে ভাঙচুর নিয়ে গুন্ডা কানেকশন রাখার কথা তুলেছিলেন, একেনবাবু বলেছিলেন, কি যে বলেন স্যার। কিন্তু এ নিয়ে অবনীগুপ্তর সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই। সব ব্যাপারেই উনি যা বুঝতে চান তাই বোঝেন। একেনবাবু সে চেষ্টা না করে বললেন, আমাকে বলুন স্যার, কিভাবে আমি আপনাকে সাহায্য করতে পারি? আমার বিশ্বাস এটা আ বিগ কনস্পিরেসি এগেইনস্ট মি। কে বিকাশকে মেরেছে এবং কেন মেরেছে আপনি খুঁজে বার করুন। এখান থেকে কি স্যার ওটা করা যায়? এখান থেকে কেন, আপনি কালকের ফ্লাইটে দেশে যান, যতদিন লাগে ওখানে থাকুন, অ্যাট অল মাই এক্সপেন্স। এছাড়া আপনার ফিটি যা লাগেও আমি দিয়ে দেব। কিন্তু স্যার। কিন্তু নয়, এই সাহায্যটুকু আপনাকে করতেই হবে, প্লিজ।
লাকিলি এই সময় হাসপাতাল থেকে ডক্টর গুপ্তের একটা এমার্জেন্সি কল আসায় একেনবাবু সাময়িকভাবে মুক্তি পেলেন। সেদিন বাড়ি ফেরার পর থেকেই অবনী গুপ্তের ঘন ঘন ফোন আসছে। একেনবাবুকে কলকাতা যাবার তাগাদা দিয়ে যাচ্ছেন। কোনো ওজোর আপত্তি টিকছে না দেখে একেনবাবু আমাদের পীড়াপিড়ি শুরু করলেন, ওর সঙ্গে আমাদেরও কলকাতা যেতে হবে, যেহেতু আমরা একটা টিম, একসঙ্গে কাজ করি। অবনী গুপ্তের কাছ থেকে আমাদের সবার যাতায়াতের ভাড়াও নাকি উনি জোগাড় করে ফেলেছেন। অন্যের পয়সায় দেশে যাওয়ার লোভনীয় হলেও সম্ভব নয়। একেনবাবুর ফ্লেক্সিবিলিটি আছে, উনি ফেলো হিসেবে নামে মাত্র ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত, ভুজুং ভাজুং দিয়ে যত্রতত্র যেতে পারেন। আমি বা প্রমথ সেটা পারি না, দুজনেই পড়াই। এটা ঠিক, একেনবাবুর হাতে কেস এলে আমরা সঙ্গে থাকি। সঙ্গে থাকি বলাটা একটু বাড়াবাড়ি। আমার একটা গাড়ি থাকায় ওকে নিয়ে এদিক ওদিক যেতে পারি, দু একটা পরামর্শও দিই, যদিও পরে দেখি সেগুলোর মূল্য কানাকড়িও নয়। প্রমথ বাঁকা বাঁকা নানান কথা বললেও দরকার মতো সাহায্য করে। একেনবাবু অবশ্য সবাইকে বলে বেড়ান আমি আর প্রমথ না থাকলে উনি অচল। এমন কি রহস্যের সমাধান করেও এমন ভাব দেখান যে আমরা দুজনে সঙ্গে ছিলাম বলেই সেটা সম্ভব হয়েছে আর কি। মজার ব্যাপার, কথাটা মিথ্যে হলেও শুনতে বেশ লাগে। তবে এবার সেটা হবার জো নেই। অনিচ্ছা সত্ত্বেও একেনবাবুকে সেই একাই কলকাতা যেতে হলো। যাবার দিন প্রমথ একেনবাবুর হাতে একটা ছবি দিয়ে বলল, এই নিন, বৌদিকে গিয়ে দেখাবেন। কি স্যার? আর্টিস্ট বিনয় দত্তের সঙ্গে আপনার ডায়ালগের ছবি। নিজের মুখ তো তখন আপনি দেখতে পাননি, তাই এখন দেখুন কি অবস্থা হয়েছিল। সত্যি বেচারা একেনবাবু। বিনয় দত্তের সামনে কাঁচুমাচু মুখে দাঁড়িয়ে আছেন, ব্যাকগ্রাউন্ডে বিনয় দত্তের আঁকা ছবি, যেটা তখনও শেষ হয়নি। ও ঘটনাটাই তো বলিনি। বিনয় দত্ত বিখ্যাত আর্টিস্ট হতে পারেন, কিন্তু আমাদের মতো আর্ট অজ্ঞ লোকের কাছে তিনি তো অচেনা। শ্যামলা চেহারার ছোটখাটো এক ভদ্রলোক লাল রঙের তুলি হাতে ইজেলের সামনে দাঁড়িয়ে আছেন দেখে আমরাও দাঁড়িয়ে পড়েছিলাম। ইজেলের ওপর ক্যানভাসে প্রিন্ট করা কলকাতার একটা অস্পষ্ট ম্যাপ। ভদ্রলোক তুলি দিয়ে ম্যাপের ওপর বাঁকা ত্রিভুজ টাইপের কিছু আঁকছেন। আমাদের মতো আরও বেশ কিছু লোক দাঁড়িয়ে, কোথাও কোনো শব্দ নেই। হঠাৎ একেনবাবু জিজ্ঞেস করলেন, স্যার ওটা কি একটা ত্রিভুজ? ভদ্রলোক থমকে তুলি হাতে ঘুরে দাঁড়ালেন, চোখে মুখে বিরক্তি। আপনার কি মনে হয়? গলার স্বরে শ্লেষ সুস্পষ্ট। আমি একেনবাবুর হাতে একটু চাপ দিলাম, যদি হিন্টটা নিয়ে মুখটা বন্ধ রাখেন। বৃথায়। মাথাটা দু একবার হেলিয়ে ভালো করে তাকিয়ে উত্তর দিলেন, মনে তো হচ্ছে স্যার ত্রিভুজ। তার ভাবভঙ্গি দেখে আর এই উত্তর শুনে অনেকেই হাসতে শুরু করেছে। কর্মকর্তাদের একজন চোখ পাকিয়ে এদিকে তাকালেন। সত্যি কি লজ্জাজনক পরিস্থিতি। একজন তো বিনয় দত্তকে বলেই ফেললেন, প্লিজ গো অ্যাহেড এন্ড ফিনিশ ইট। বিনয় দত্ত ওর তুলি প্যালেটের ওপর রেখে বললেন, আই এম ডান। এবার সেটা রাগ করে না সত্যিই ডান কে জানে। যাক সে কথা। আমি বললাম, এটা তো দারুণ ছবি, কোত্থেকে পেলি? রাশিদের কাছ থেকে। ওখানেও গিয়েছিল সেদিন। ইট ওয়াজ সাচ আ ড্রামাটিক মোমেন্ট। ছবি তোলা লোভ সামলাতে পারেনি। একেনবাবু ছবিটা পরীক্ষা করে বললেন, বোধহয় একটু নার্ভাসই হয়ে গিয়েছিলাম স্যার। বলছি, লজ্জা পেলে গিন্নিকে দেখাবেন না? কেন স্যার, এমন কি খারাপ হয়েছে? একটুও না, রেখে দিন যত্ন করে। বিখ্যাত লোকের সঙ্গে তোলা ছবি, এটা তো ট্রেজার। একেনবাবুর এই কাহিনী পুরোদমে শুরু করার আগেই বলে রাখি, পরের ঘটনাগুলোর প্রত্যক্ষদর্শী আমি নই। একেনবাবু কলকাতায় পৌঁছানোর পর প্রায় প্রতিদিনই ফোনে কথা হতো। উনি যা যা ঘটেছে জানাতেন, আর মাঝে মাঝে আমাদের মতামত নিতেন। প্রমথ অবশ্য বলতো, কেন ফালতু আমাদের মত নিচ্ছেন, সেটা শুনে তো আপনি চলবেন না। একেনবাবুর উত্তর, কি যে বলেন স্যার, আপনাদের সঙ্গে কথা বলে কত যে ক্লু পায়। সে যাই হোক, ফোন শেষ হলেই দরকারি সূত্রগুলো আমি ডায়েরিতে লিখে রাখতাম। ঘটনাগুলো একেনবাবুর কাছে যেভাবে শুনেছি সেভাবেই বলার চেষ্টা করছি। আমি নিজে ধারে কাছে ছিলাম না।
তাই একেনবাবুর উল্টো পাল্টা কথা বলা, ক্ষণে ক্ষণে কনফিউজড হওয়া, কথা বলতে বলতে পা নাচিয়ে চিন্তা করা, বোকা বোকা প্রশ্ন করে আসল খবর বের করা ইত্যাদি তেমনভাবে লিখতে পারিনি। সেই বিচারে একেনবাবুর অন্যান্য কাহিনী থেকে এটা একটু আলাদা। এখানে আরও একটা কথা বলি, আমার লেখার ব্যাপারে একমাত্র উৎসাহদাতা একেনবাবু। প্রমথ চিরদিনই নেগেটিভ, এবার তো আরও বেশি। ওর দৃঢ় বিশ্বাস এই লেখাটা হবে নিকৃষ্টতম, একেবারেই অপাঠ্য। এক আধজন যারা আমার বই পড়েন তাঁরা নাকি পড়েন একেনবাবুর অরিজিনাল ডায়ালগ আর প্রমথর বুদ্ধিদীপ্ত বিশ্লেষণের আকর্ষণে। আমার কৃতিত্ব একেবারেই শূন্য, জিরো। আমার না আছে গল্প বলার ক্ষমতা, না আছে ভাষার ওপর দখল, আর আমার চিন্তা শক্তি তো ধর্তব্যের মধ্যেই নয়। বাজে লিখি মানতে রাজি আছি, চিন্তা শক্তি নেই এই কথাটা মানা যায় না। প্রতিবাদ করতেই প্রমথ বলল, এতদিন ধরে একেনবাবুর কাহিনী লিখছিস, একবারও মনে হয়নি যে পাঠককে জানানো দরকার স্বামীকে ছেড়ে একেন বৌদি কেন এত বছর ধরে একা কলকাতায় পড়ে আছেন? ওদের কোনো ছেলেপুলে নেই যে তাদের পড়াশুনোর জন্য কলকাতায় থাকা দরকার। একেন বৌদি নিজে চাকরি করেন না যে তার জন্য কলকাতায় থাকা প্রয়োজন। তাহলে কারণটা কি? এদিকে একেনবাবু তো তোর মুখ্য চরিত্র। সত্যি কথা বলতে কি, এটা আমার মাথায় আসেনি। আসলে লিখতে গিয়ে রহস্যের জটের মধ্যেই মনটা আটকে থাকে। পূর্ণাঙ্গ কাহিনী রচনার জন্য প্রয়োজনীয় আনুষঙ্গিক তথ্যগুলো ঢোকানো হয় না। ঠিক আছে, ওটা এবার লিখে দেব। কি লিখবি? যা সত্যি তাই লিখব। একেন বৌদি নিউ ইয়র্কে এসে থাকেন না, কারণ ওর মা কয়েক বছর ধরে স্ট্রোকে প্রায় শয্যাশায়ী। নার্স থাকলেও মেয়ের তত্ত্বাবধানের ওপরেই তিনি সম্পূর্ণভাবে নির্ভরশীল। না, আরও অনেক কিছু লিখতে হবে তোকে। আর কি লিখতে হবে? পারম্পর্য বলে একটা কথা আছে জানিস, যাকে বলে ধারাবাহিকতা। তুই কি আমাকে বাংলা শেখাচ্ছিস? শেখাচ্ছি না, বোঝাচ্ছি। কদিন আগে একটা কাহিনী লিখলি, সেখানে আমরা সবাই কলকাতায় ফিরে গেছি। এমনকি আমার সঙ্গে ফ্রান্সিসকার ছাড়াছাড়ির কথাও ফলাও করে বললি। এখন সে নিয়ে কোনো উচ্চবাচ্য নেই। মনে হচ্ছে আমরা যেন নিউ ইয়র্কই বরাবর আছি, ফ্রান্সিসকাও আমাদের সঙ্গেই আছে। কিন্তু আমরা তো আবার নিউ ইয়র্কে ফিরে এসেছি, আর ফ্রান্সিসকোর সঙ্গে ভুল বোঝাবুঝিও মিটে গেছে। সেটা তুই জানিস, কিন্তু তোর পাঠকরা জানে? মনে মনে তো খুব ভাবিস একেনবাবুর সিরিজ নিয়ে একদিন মাতামাতি হবে। মাতামাতি হবে না, হাসাহাসি হবে। একবার লিখছিস সবাই কলকাতায় ফিরে গেছে, পরের গল্পেই সবাই নিউ ইয়র্কে। এর পরের গল্পে সবাইকে কোথায় নিয়ে ফেলবি? আফ্রিকায়? সত্যি কথা বলতে কি, আমি একবারও চিন্তা করিনি যে আমাদের ব্যক্তিগত জীবন একেনবাবুর কাহিনীর মধ্যে জড়িয়ে যাবে। হ্যাঁ, কলকাতায় আমরা সবাই ফিরে গিয়েছিলাম ঠিকই, কিন্তু নানা কারণে সেখানে থাকতে পারিনি। নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে ভালো অফার পেয়ে এখানে ফিরে এসেছি। প্রমথ অধ্যাপকের চাকরি পাওয়ায় চলে এসেছে। একেনবাবুর এবার এদেশে আসার পিছনে কলকাঠি নেড়েছিলেন ক্যাপ্টেন স্টুয়ার্ট। মার্কিন মুলুকে একেনবাবুর পার্মানেন্ট ভিসা বা গ্রিন কার্ড পাওয়া ক্যাপ্টেন স্টুয়ার্ট না থাকলে হতো না। এই ভিসার জোরেই উনি এখন নিউ ইয়র্কে স্বনামে গোয়েন্দাগিরি করতে পারছেন। যাই হোক, এসব এখানে বললাম প্রমথর তির্যক মন্তব্যের প্রত্যুত্তর দিতে। লেখা শুরু না করতেই একেনবাবুর নিকৃষ্টতম কাহিনী লিখছে বলে প্রমথর যে ভবিষ্যৎবাণী, সেটা মানতে আমি মোটেই রাজি নই। আমার লেখা রুদ্ধশ্বাসে পড়ার মতো নয়, সেই বোধটুকু আমার আছে। কিন্তু প্রশ্ন হলো, একেনবাবুর রহস্য উদ্ঘাটনের ক্ষমতা প্রকাশ করতে পারছি কিনা। সেটা পারলেই আমার শ্রম সার্থক। আর দু একটা কথা এখানে যোগ করে দিই। ডায়েরিতে যা আছে তার থেকে এই কাহিনী কলেবরে অনেকটা বড়। কল্পনাপ্রসূত অনেক বর্ণনা এতে যোগ করেছি, বিশেষ করে একেনবাবু আর একেন বৌদির কথোপকথন প্রায় পুরোটাই বানানো। ওটা যোগ করেছি কাহিনীর গতি যাতে বজায় থাকে। প্রমথর মতে ওই ডায়লগগুলোতে আমি ঝুলিয়েছি, ওগুলো নাকি চরিত্রানুগ হয়নি, বিশেষ করে একেন বৌদির ক্ষেত্রে। এমনকি একেনবাবুর যে প্রতিষ্ঠিত চরিত্র, সেটাও নাকি ঠিক মতো ফোটেনি। তবে কাহিনীর মূল বিষয়বস্তু নিয়ে প্রমথর সমস্যা নেই, সেটাই বাঁচোয়া। ও আর একটা কথা, বেশ কিছু চরিত্রের নাম পাল্টেছি। রাস্তাঘাট, দোকানপাট, বাড়ির ঠিকানা ইত্যাদিতে যে অসঙ্গতি আছে সেটা ইচ্ছাকৃত। নাম পাল্টে লিখলেও পাত্রপাত্রীরা অনেকেই জীবিত, তাদের বাসস্থান হয়তো একই আছে, সেই কথা ভেবে এছাড়া কোনো উপায় ছিল না।
কলকাতায় পৌঁছে একেনবাবু প্রথমেই ওর পুরনো সহকারী রাখাল দত্তের খোঁজ করলেন। কিছুদিন বাইরে বাইরে পোস্টিংয়ের পর রাখাল দত্ত আবার কলকাতার সিআইডি দপ্তরে ফিরে এসেছেন। আছেন হিন্দুস্থান পার্কে ওর শ্বশুর বাড়িতে। একেনবাবুর ফোন পেয়ে রাখাল দত্ত উত্তেজিত। উফ, কতদিন বাদে! বৌদিকে নিয়ে আজ বিকেলে চলে আসুন স্যার, চা খেয়ে যাবেন। ওটা আরেকদিন হবে ভাই, আজকে শুধু আমিই আসছি। একেই বলে ভাগ্য। রাখাল দত্তই তদন্ত করছেন বিকাশ সেনের কেসটা। সরকারি নিয়ম মানলে অবশ্য উনি একেনবাবুকে কিছুই জানাতে পারেন না, তবে একেনবাবুর ক্ষমতার উপর রাখাল দত্তর অগাধ ভক্তি। কেসটাও বেশ গোলমেলে। একেনবাবু যদি আনঅফিসিয়ালিও এতে মাথা খেলান, তাতে লাভ বই ক্ষতি নেই। রাখাল দত্ত জানালেন 22 ক্যালিবারের কোনো হ্যান্ডগান দিয়ে মাথার খুব কাছ থেকে গুলি চালিয়ে খুন করা হয়েছে। বিকাশ সেনের ঘড়ি, মানিব্যাগ, মোবাইল কিছুই পাওয়া যায়নি। খুনের সময়টা রাত 9টার থেকে 12টার মধ্যে। রাত 11টা নাগাদ বালিগঞ্জ সার্কুলার রোডে সেন্ট লরেন্স স্কুলের কাছাকাছি বিকাশ সেনের মোবাইল সুইচড অফ হয়ে যায়। এর থেকে অবশ্য কোনো সিদ্ধান্তেই আসা যায় না মৃত্যুর সময় মোবাইলটা হয়তো ওর কাছেও ছিল না। সোনাগাছিতে যেখানে লাশ পাওয়া গেছে সেখানে গুলির আওয়াজ কেউ শোনেননি। হ্যান্ডগানে সাইলেন্সার না থাকলে ধরে নেওয়া যায় অন্য কোথাও খুন করে মৃতদেহটা সোনাগাছিতে এনে ডাম্প করা হয়েছে। রাতে সোনাগাছি অঞ্চলে পুলিশ মাঝে মাঝেই টহল দেয়, তাই অন্য জায়গায় খুন হওয়ার সম্ভাবনাই বেশি। বিকাশ সেন প্রায় 6 ফুট লম্বা স্বাস্থ্যবান পুরুষ। একজন লোকের পক্ষে কাজটা করা সহজ হবে না। মনে হয় একাধিক লোকই হত্যাকাণ্ডে জড়িত। সোনাগাছির কেউ বিকাশ সেনের দেহ শনাক্ত করতে পারেনি। ওই চত্বরে বিকাশ সেনের আনাগোনা ছিল না বলেই পুলিশ মনে করছে। তবে এটা ঠিক যে নারী ঘটিত ব্যাপারে বিকাশ সেন অনেকবারই জড়িয়েছেন। অফিসে নিজের প্রাইভেট সেক্রেটারির সঙ্গে ফষ্টি নষ্টি করেছেন বেশ কিছুদিন। ওর অফিসের একজন মেয়ে অ্যাসিস্ট্যান্ট তো সেক্সুয়াল হ্যারাসমেন্টের চার্জ এনে চাকরি ছেড়েছিল। অফিসিয়াল কমপ্লেন বলতে সেই একটাই। অফিসের পার্সোনাল ডিপার্টমেন্ট দায়সারা গোছের একটা এনকোয়ারি করেছিল, পুলিশকে কিছু জানায়নি। বিকাশ সেন ওয়াজ এ ভেরি চার্মিং ম্যান অ্যান্ড পলিটিক্যালি ওয়েল কানেক্টেড। তাই ওর বিরুদ্ধে মারাত্মক কোনো অভিযোগ থাকলেও হাতে নাতে না ধরতে পারলে সেটা নিয়ে গিয়ে কোনো লাভ হতো না। রাখাল দত্তেরই একটাই দোষ, কিছু বলতে শুরু করলে মাঝে মাঝে ডাইগ্রেস করে যান। একেনবাবু ওকে থামিয়ে বললেন, এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওগুলো ভাই পরে ভালো করে শুনবো। তার আগে বলো তো, বডিটা যেখানে পড়েছিল সেখানে এমন কি কিছু পেয়েছো যেটা মনে করো খুনিরা ফেলে গেছে? যা পেয়েছি তার মাথা মুন্ডু তো কিছুই বুঝতে পারছি না। এর সঙ্গে খুনিদের কতটা যোগ আছে জানি না। কি সেটা? একটা কাগজ। বিকাশ সেনের শার্টের পকেটে একটা কাগজে লেখা ছিল, ইয়োর নাম্বার 1/4। ও হ্যাঁ, একটা অনলাইন পত্রিকাতেও সেটা দেখলাম। বেশ মিস্টিরিয়াস। হাতের লেখা নয়, অন্য কোনো কাগজ থেকে অক্ষর আর সংখ্যাগুলো কেটে আঠা দিয়ে বসানো হয়েছে। 20 চিঠি বা পয়জন লেটার যেভাবে লেখা হতো। এক্স্যাক্টলি। আমার প্রশ্ন স্যার, বিকাশ সেন এটা পকেটে নিয়ে ঘুরছিল কেন? এটা কি খুনির কাছ থেকে পেয়েছিলেন? সেক্ষেত্রে মেসেজটা কি? 1/4 সম্ভবত একটা বাড়ির নম্বর, যেটা বিকাশ সেনের চেনা। এছাড়া আর কি হতে পারে? সংখ্যাগুলোকে সংখ্যা না ভেবে যদি ইংরেজি অ্যালফাবেটের পজিশন ধরি, তাহলে 1 হলো এ, 4 হলো ডি, অর্থাৎ A/D। এর অর্থ তো অনেক কিছু হয়। বিজনেসে অ্যাডভান্স ডিক্লাইন লাইন, কম্পিউটারে অ্যানালগ ডিজিটাল কনভার্টার। কিন্তু তার সঙ্গে খুনের কি সম্পর্ক? AD, এটা কি কোনো নামের আদ্যাক্ষর হতে পারে? সেটাও স্যার ভেবেছি, কিন্তু তার আগে ইউর নাম্বার বলার অর্থটা কি? পুরোটাই হেয়ালি। কথাটা শুনে একেনবাবু মাথা নাড়লেন। এই হেয়ালির অর্থ যদি কিছু থেকেও থাকে, চট করে তা মর্মোদ্ধার সম্ভব নয়। একেনবাবু জিজ্ঞেস করলেন, কাগজে কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে? না, সাধারণ কাগজ। তবে যে কাগজ থেকে সংখ্যা আর অক্ষরগুলো কেটে আঠা দিয়ে লাগানো হয়েছে,
সেটা খুব ভালো কোয়ালিটির, 80 পাউন্ড গ্লস পেপার স্টক। টাইপফেসটাও একটু আনইউজুয়াল ধরনের। আজকাল অনেক বিজনেস হাউস দামি কাগজে নানান ফ্যান্সি টাইপফেস ব্যবহার করে নিজেদের ম্যাগাজিন, বুলেটিন ইত্যাদি ছাপায়। সম্ভবত তার কোনো একটা থেকে। ভেরি ইন্টারেস্টিং। কেন ইন্টারেস্টিং সেটা বিশদ না করে ঘাড় একটু চুলকে আগের একটা কথার খেই ধরে বললেন, আশেপাশে 1/4 নম্বরের কোনো বাড়ি পেলে কি? সোনাগাছিতে 1/4 নম্বরের বাড়ি নেই। সবচেয়ে কাছে যে বাড়িটা পেয়েছি সেটা প্রায় 2 কিলোমিটারের মতো দূরে, এক বৃদ্ধা বিধবা মহিলার বাড়ি। তার সঙ্গে কথা বলে এটা পরিষ্কার ওখানে কিছু ঘটেনি। দ্যাট মেক সেন্স। আর খুন যদি দূরে কোথাও হয়ে থাকে তাহলে আশেপাশে খোঁজ করে লাভ নেই। এক্স্যাক্টলি। আরও খোঁজ করছি, তবে মনে হচ্ছে না এটা বাড়ির নম্বর। একেনবাবু মাথা চুলকোতে চুলকোতে বললেন, 1/4। আচ্ছা, 1/4 মানে তো এপ্রিল মাসের 1 তারিখও হতে পারে, অর্থাৎ এপ্রিল ফুলস ডে। 1 এপ্রিল বিকাশ সেন কি কিছু করেছিলেন যার জন্য ওকে প্রাণ হারাতে হয়েছে? হ্যাঁ, এটা তো আমি ভাবিনি। একটু খোঁজ খবর নাও তো ভাই। আমেরিকা হলে বলতাম জানুয়ারি 4 তারিখে ওর জীবনে কিছু ঘটেছিল কিনা খোঁজ নিতে। আমেরিকায় প্রথম সংখ্যা মাস, দ্বিতীয় সংখ্যা তারিখ। ওটাই বা বাদ দি কেন? খুনিরা তো আপনার মতো এনআরআইও হতে পারে। তা পারে। এর মধ্যে চা এসে গেল, সেই সঙ্গে মিষ্টি। একেনবাবু সরভাজা ভালোবাসেন, আর রাখাল দত্ত সেটা ঠিক মনে রেখেছেন। সরভাজায় একটা কামড় বসিয়ে একেনবাবু জিজ্ঞেস করলেন, ভালো কথা। পত্রিকায় মাথা ফাটা রতনের কথা পড়লাম। লোকটি কে? মানে তার সঙ্গে বিকাশবাবুর দহরম মহরমের ব্যাপারটা কি? উনি আর কোনো ঝামেলায় পড়েছিলেন? একেনবাবু ইচ্ছে করেই নার্সিংহোমের ব্যাপারটা চেপে গেলেন। মাথা ফাটা রতনের আসল নাম সুদেব কুণ্ডু। হ্যাঁ, সুদেবকেও আমরা যেটা করেছি। সুদেবের বক্তব্য পত্রপত্রিকাগুলো ওর পেছনে লাগার জন্য অকারণে ঝামেলা পাকাচ্ছে। ও যাদবপুর অঞ্চলে বাড়ি জমির দালালি করে। বিকাশবাবু জমির খোঁজ করছিলেন, সেই সুবাদে কথা বলার জন্য মাঝে মধ্যে ওকে রেস্টুরেন্টে খেতে ডাকতেন। তুমি ভাই এটা বিশ্বাস করো? না, পুরোপুরি করি না, তবে এ নিয়ে সুদেবকে ঘাঁটাতে চাই না। পলিটিক্যাল কানেকশনের জন্য লালবাজারে বড় বড় কর্তাদের ওপর অনেক হোল্ড আছে ওর। খামোকা হ্যারাস করছি বলে আমার আবার কেরিয়ারের দফা রফা করে ছাড়বে। বুঝলাম। আমার অবশ্য এখন ক্যারিয়ারের তো কোনো সমস্যা নেই। তো তুমি এই মাথা ফাটা রতন মানে সুদেবের ঠেকটা কোথায় বলতে পারবে? ভালো কথা, নামটা তো সুদেব, তো মাথা ফাটা রতন এলো কোত্থেকে? মাথা ফেটেছিল? না, ফাটিয়েছিল। কয়েক বছর আগে জায়গা দখল করা নিয়ে গড়িয়ার সন্তোষ গুন্ডার দলবলের সঙ্গে মারামারির সময় বেশ কয়েকটা মাথা। ওর ডাক নাম রতন। আই সি। একটা প্রশ্ন ভাই, এই সুদেব বাবুর সঙ্গে কি সোনাগাছির কোনো কানেকশন আছে? আন্ডারওয়ার্ল্ডের কোথায় কি কানেকশন জোর করে বলা কঠিন। এমনিতে সুদেব মেয়ে ছেলে নিয়ে কারবার করে বলে তো আমি শুনিনি। তবে হু নোজ, ঠিক নিষিদ্ধ পল্লী বলতে যা বোঝায় সেটা তো ওর এরিয়াতে নেই। হ্যাঁ, কলগার্লস আছে, সেটা কলকাতার কোথায় নেই। তবে সেখান থেকে যা রোজগার সম্ভব তার থেকে অনেক বেশি মেলে এই জমি বাড়ির কারবারে। সুদেববাবু কি প্রমোটারই করেন? না, তবে প্রমোটারদের প্রোটেকশন দেয়। ওর রোজগারের বেশিরভাগই আসে প্রোটেকশনের মানি থেকে। শুধু প্রমোটার নয়, দোকানপাট, জবরদখল, বাড়ি সবাইকে প্রোটেকশন দেয় ও। একেনবাবু ভাবলেন বিকাশবাবু ঠিক লোককেই পাকড়েছিলেন। হঠাৎ মাথায় একটা চিন্তা এলো। আচ্ছা ভাই, বিকাশবাবুর সঙ্গে সুদেববাবুর রেস্টুরেন্টে খাওয়ার কথা বললে, এটা কি অনেক দিন ধরেই চলছে নাকি ইদানিংকালের ঘটনা? ইদানিং বলতে কি মিন করছেন জানি না। যা খোঁজ পেয়েছি তা থেকে বলতে পারি মাস চারেক হলো। ভেরি ইন্টারেস্টিং ভাই। ইন্টারেস্টিং কেন? একেনবাবুর মাথায় ঘুরছিল ওর সঙ্গে অবনীগুপ্তের নার্সিংহোম নিয়ে আলোচনা। এই নিয়ে আলোচনাটা ঘটেছিল 2 মাসও হয়নি। সুতরাং বিকাশের সঙ্গে মাথা ফাটা রতনের
প্রথম যোগাযোগের কারণ আর যাই হোক নার্সিং হোম নিয়ে নয়। রাখাল দত্তকে ব্যাপারটা বলেই ফেললেন একেনবাবু। আমি ভেবেছিলাম একটা নার্সিং হোমের প্রোটেকশনের ব্যাপারে বিকাশবাবু সুদেবের সঙ্গে যোগাযোগ করেছিলেন। সেটা তাহলে পুরোটা ঠিক নয়। ঠিক বুঝলাম না, এটা কেন বলছেন? বিকাশবাবু এক নার্সিং হোমের পাবলিক রিলেশনস, প্রমোশনস ইত্যাদির সঙ্গে যুক্ত ছিলেন। সেই নার্সিং হোমের মালিকের বেশ দুশ্চিন্তা ছিল ভুল চিকিৎসার অজুহাতে লোকাল গুন্ডাদের ভাঙচুর করা নিয়ে। এটা মাত্র মাস দেড়েক আগের ব্যাপার। বুঝেছি, আপনি এবিজি নার্সিং হোমের কথা বলছেন নিশ্চয়ই। ওটা নিয়েও জল ঘোলা হয়েছে, লাইসেন্স পারমিট সংক্রান্ত ইরেগুলারিটি। বিকাশ সেন ওয়াজ আ গো গেটার। কলকাতায় কিছু করাতে চাইলে এইরকম লোককেই বিজনেসম্যানরা খোঁজে। আমার বিশ্বাস সুদেব স্বীকার না করলেও নার্সিং হোম প্রোটেকশনের কথাও ওদের মধ্যে হয়েছে। আর কি হয়েছে সেটাই আমি ভাবছি। জমি, প্রমোটারি, এগুলো সব ডেঞ্জারাস বিজনেস। তবে যেহেতু ওর ডেড বডি পাওয়া গেছে সোনাগাছিতে, ইট পয়েন্টস টু সামথিং এলস। একেনবাবু বুঝতে পারলেন রাখাল দত্ত কি বলতে চান, তাও প্রশ্ন করলেন, পয়েন্টস টু ওয়্যার ভাই? বিকাশ সেন সুদেবের সঙ্গে যোগাযোগ করেছিলেন অন্য একটা কারণে। সেই ব্যাপারটাও নারী ঘটিত। দ্যাটস ইন্টারেস্টিং। নারীটিকে? তুমি তো বলছো সোনাগাছিতে উনি কখনোই যাননি, আর এই সুদেববাবুও নিষিদ্ধ পল্লীর সঙ্গে তেমনভাবে যুক্ত নয়। না না, সোনাগাছির কেউ নয়। হয়তো কারো সুন্দরী স্ত্রী, যার স্বামী হিংস্র ভয়ঙ্কর চরিত্রের। বিকাশ সেনের 4 মেয়ে স্ত্রীকে শৈরিনী হতে দেখে সহ্য করতে পারেনি, গুলি করে খতম করেছে। আর এই লোকটার হাত থেকে বাঁচতেই বিকাশ সেন হয়তো সুদেবের সঙ্গে যোগাযোগ করেছিলেন। পুলিশের সাহায্য তো এ ব্যাপারে নেওয়া যায় না। সেটা খুবই সম্ভব, কিন্তু রাগের মাথায় খুন করে লাশটা বয়ে নিয়ে সোনাগাছিতে ফেলে রাখা। হয়তো সুপারি কিলার দিয়ে খুন করিয়েছে। লাশটা সোনাগাছিতে ফেলার পেছনে একটা মেসেজ রয়েছে। শুধু খুন করে রাগ মেটানো নয়, বিকাশ সেনের চরিত্র পাবলিকলি হনন করা হলো। ইউ হ্যাভ আ পয়েন্ট ভাই। বিকাশ সেনের যা ট্র্যাক রেকর্ড, তাতে এটা ঘটা বিচিত্র নয়। সম্প্রতি কোনো মহিলার সঙ্গে সম্পর্ক হয়েছিল কিনা সেটা খোঁজ খবর নিচ্ছি। অ্যাটলিস্ট এটা একটা অ্যাঙ্গেল যেটা ফলো করা যেতে পারে। কি ঠিক কিনা? আপনার কি মনে হয়? অবশ্যই অবশ্যই এটা ফলো করার মতন একটা অ্যাঙ্গেল। সুপারি কিলার দিয়ে খুন করানোর প্রসঙ্গে আরেকটা সম্ভাবনাও বাদ দেওয়া যায় না। বিকাশবাবুর লাইফ ইন্স্যুরেন্স পলিসির অঙ্কটা কত? বিশাল, প্রায় 2.5 কোটি টাকা। ওর স্ত্রী কি? কথাটা শেষ করতে পারলেন না একেনবাবু। রাখালবাবু বললেন, সেদিকটাও দেখছি। স্বামীর পরনারী আসক্তি সহ্য করতে না পেরে তাকে হত্যা করিয়ে ইন্স্যুরেন্স ক্লেম করার ঘটনাও তো আগে ঘটেছে অনেক। এরপর মিসেস দত্ত গল্প করতে এলেন, ফলে এ নিয়ে আর কোনো কথা হলো না। বাড়ি ফেরার আগে একেনবাবু মাথা ফাটা রতনের ঠেকটা কোথায় সেটা রাখাল দত্তর কাছে জেনে নিলেন। বিকাশবাবুর বাড়ির ঠিকানা অবনীগুপ্ত দিয়ে দিয়েছিলেন। সেটা রাখাল দত্তর সঙ্গে মিলিয়ে দেখতে গিয়ে একটা ভুল পাওয়া গেল। ডক্টর গুপ্ত বলেছিলেন 24 কেয়াতলা লেন, আসলে হবে 24 কেয়াতলা রায় লেন। ফোন নাম্বারটা অবশ্য ডক্টর গুপ্ত ঠিকই দিয়েছিলেন। একেনবাবুকে ডক্টর গুপ্ত বারবার বলেছিলেন কলকাতায় গিয়েই বিকাশ সেনের স্ত্রী মনীষা সেনের সঙ্গে দেখা করতে। সমবেদনা জানানো ছাড়াও ডক্টর গুপ্ত যে সব রকম সাহায্য করতে প্রস্তুত সে কথা জানাতে, কলকাতা নার্সিংহোমে মিসেস সেনের জন্য একটা কাজের ব্যবস্থাও যে থাকবে সেটাও ডক্টর গুপ্ত একাধিকবার জানাতে বলেছেন। সমবেদনা জানানোর ব্যাপারে কোনো সমস্যা নেই, তবে চাকরির কথা একেনবাবু কখনোই বিকাশবাবুর স্ত্রীকে বলতে পারেন না। তিনি তো আর চাকরিদাতা নন। আর ডক্টর গুপ্ত আবেগের বশে যা বলেছেন তা কয়েক মাস বাদে মনে রাখবেন কিনা সেটার স্থিরতা নেই। খামোখা একেনবাবু সেটা বলতে যাবেন কেন? তবে বিকাশ সেনের স্ত্রীর সঙ্গে দেখা করাটা খুবই প্রয়োজনীয়। একবার কেন, একাধিকবার দরকার হতে পারে। একেনবাবু ফোন করলেন। মনীষা সেন নিজেই ফোন ধরেছিলেন। একেনবাবুর কথা তিনি ডক্টর গুপ্তর কাছে শুনেছেন। একেনবাবু দেখা করতে চান জেনে বললেন বাড়িতেই থাকবেন, তবে বিকেল 5টা বা 5টার একটু পরে এলে সুবিধে হয়। একেনবাবু সেই মতন 5টা নাগাদই গেলেন। 4 তলা বাড়ি,
সিঁড়িতে ঢোকার মুখে দারোয়ান গোছের একটা লোক টুলে বসে পত্রিকা পড়ছিল। বিকাশ সেনের নাম বলাতে কোনো কথা না বলে ওপরের দিকে আঙুল তুলে আবার পাঠে মনোসংযোগ করল। চমৎকার সিকিউরিটি। এবার 2 তলা, 3 তলা, 4 তলা, তিনটেই তো ওপরের দিকে। লিফটের বোতাম টিপে চেঁচিয়ে কোন তলায় জিজ্ঞেস করলেন লোকটাকে। উত্তর পাওয়ার আগেই লেটার বক্সগুলোর দিকে চোখ পড়ল একেনবাবুর। বিকাশ সেন 1A, তার মানে 2 তলা। লিফট নেমে আসার অপেক্ষা না করে সিঁড়ি ভেঙেই উঠলেন। 2 তলায় 3টে দরজা, তার একটাতে 1A দেখে বেল বাজালেন। কম বয়সী একটি কাজের মেয়ে এসে দরজা খুলল। তার পিছনে বয়স্কা এক মহিলা। একেনবাবু নিজের নাম বলতেই বললেন, আসুন আসুন, বেবিকে ডেকে দিচ্ছি। বাইরের ঘরটা বেশ বড়। একদিকে দেয়াল ঘেঁষে লম্বা সোফা, সামনে জাম্বো সাইজের কফি টেবিল, তার এক পাশে লাভ সিট আর অন্যদিকে ম্যাচিং চেয়ার। 3 দেয়ালে 3টে ছবি টাঙানো। একটা মনে হলো অয়েল পেন্টিং, অন্য দুটো অ্যাক্রেলিক বা অন্য কিছু দিয়ে আঁকা। কফি টেবিলে কাপ ডিশের ছড়াছড়ি। নিশ্চয়ই বহু লোকের আনাগোনা চলছে। শোকের মধ্যেও আপ্যায়নের জন্য চা বিস্কুট তো দিতেই হয়। রাস্তার দিকে জানলার পাশে 2টো বেতের চেয়ার, তার একটাতে কাঁচা পাকা চুলের এক বয়স্ক ভদ্রলোক বসে বই পড়ছিলেন। ভদ্রলোকের চেহারাতে একটা বেশ আভিজাত্য আছে। উঠে এসে একেনবাবুকে বসতে বললেন। মনীষার বাবা, ওর সঙ্গে একেনবাবুর 2-একটা কথাও হলো। স্ত্রীকে সঙ্গে নিয়ে এসেছেন মেয়ে আর নাতি নাতনিদের সামলাতে। কথায় কথায় বেরিয়ে পড়ল ডক্টর গুপ্তকে মনীষার বাবা ভালো করেই চেনেন। উনি যখন মেডিকেল কলেজে পড়াতেন, ডক্টর গুপ্ত তখন ছাত্র ছিলেন। এখন আর পড়ান না, রিটায়ার করেছেন। কয়েক বছর আগে পড়ানো, রোগী দেখা ইত্যাদি থেকে ছুটি নিয়ে শেষ জীবনটা শান্তিনিকেতনে নিরিবিলিতে কাটাতে গিয়েছিলেন। বিকাশ সেনের মৃত্যুতে সেটাই ছেদ পড়েছে। মনীষা ওদের একমাত্র সন্তান। জীবনটা এক খাতে বইছিল, এখন কিছুটা পরিবর্তন হতে বাধ্য। এইসব কথাবার্তার মাঝেই মনীষা এলেন। বয়স 30-এর কোঠায়, চমৎকার ফিগার। কদিনের অযত্নে চুলগুলো রুক্ষ, শাড়ি অগোছালো। চোখের লাল ঢাকার জন্য ঘরের মধ্যেই কালো চশমা পরে আছেন। মুখটা ম্লান, কিন্তু নিঃসন্দেহে সুন্দরী। এমন সুন্দরী স্ত্রী থাকা সত্ত্বেও বিকাশবাবুর পরনারী আসক্তিটা একেনবাবুর কেমন জানি লাগল। কাম সত্যি আদিম রিপু। যুক্তি, বুদ্ধি, সংস্কার কিছুই মানে না। একেনবাবু উঠে দাঁড়িয়ে বললেন, নমস্কার ম্যাডাম, এভাবে এসে আপনাকে বিরক্ত করতে খুবই খারাপ লাগছে। বিরক্তির কি আছে, আপনি বসুন। থ্যাংক ইউ ম্যাডাম। আসলে ডাক্তার গুপ্ত বিশেষ করে আমাকে বলেছেন আপনার সঙ্গে দেখা করে ওর সমবেদনা জানাতে। থ্যাংক ইউ। যিনি গেছেন ম্যাডাম, তাকে ফিরিয়ে আনা যাবে না। যেটা বলতে চাই, আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, অপরাধীদের খুঁজে বার করার ব্যাপারে সাহায্য করতে। আমি জানি। থ্যাংক ইউ ম্যাডাম। এই নিয়ে কি 2-একটা প্রশ্ন করতে পারি? বলুন, কি প্রশ্ন? আপনার ম্যাডাম কাউকে সন্দেহ হয়? মানে কাউকে আপনি জানেন যিনি আপনার স্বামীর শত্রু ছিলেন? না, তেমন কেউ ছিল বলে তো আমি জানি না। মানে পরিচিত যাদের আমি চিনি তারা তো সবাই ওর বন্ধু। পত্রপত্রিকায় তো ওকে নিয়ে শুধু নোংরামি চলছে, কিন্তু কিন্তু সেটা আসল বিকাশ নয়। বলতে বলতে মনীষা সেনের গলা প্রায় বুঝে এলো। ম্যাডাম বলছি, ওগুলো থাক, ওসব বেশিরভাগই বানানো। একেনবাবুর কথা মনীষা সেনের কানে ঢুকল না। উনি বলে চললেন, বিকাশ was very handsome and very charming. I can imagine অনেকেই হয়তো ওর কাছাকাছি আসার চেষ্টা করেছে, but he only cared for me and his children.
আই অ্যাম শিওর ম্যাডাম। আচ্ছা, রিসেন্টলি ওকে কি আপনি কোনো ব্যাপারে চিন্তিত দেখেছিলেন? মানে অচেনা কোনো লোক কি ওর সঙ্গে দেখা করতে এসেছিলেন বা ফোন করেছিলেন কিছুদিনের মধ্যে? না, সেরকম তো কিছু মনে পড়ছে না। যেদিন উনি আর কি মারা যান, সেদিন ওর রুটিন কি নর্মাল ছিল? হ্যাঁ, নর্মাল, মানে যেরকম সকালে বেরোয় সেরকমই বেরিয়েছিল। তারপর ফিরতে ফিরতে তো অনেক সময় রাত হয়। অফিসিয়াল কোনো ডিনার থাকলে সেটা সেরে বাড়ি ফেরে। সেদিনও তো ওর একটা ডিনার ছিল। কোথায় ডিনার করার কথা ছিল জানতেন? না, আমি জানি না। পুলিশ খোঁজ নিয়ে জেনেছে পার্ক স্ট্রিটের পিঠা ক্যাটে। রাতে আর কোনো ফোন পাননি? না, এসবই তো আমি পুলিশকে বলেছি। ও আচ্ছা, থ্যাংক ইউ ম্যাডাম। আমি ওদের কাছেই জেনে নেব। আপনাকে আর বিরক্ত করব না, তবে আমার নম্বরটা আপনি রেখে দিন। বলে একেনবাবু ওর কার্ড বের করে তার পিছনে কলকাতার ফোন নাম্বারটা লিখে দিলেন। মনীষা কার্ডটা হাতে নিয়ে চোখ বুলিয়ে বললেন, আপনি নিউ ইয়র্কে থাকেন? হ্যাঁ ম্যাডাম, শুধু এই কাজের জন্যই আমি কলকাতায় এসেছি। পুলিশ তাদের রুটিন কাজ করছে, আর ডাক্তার গুপ্ত চান আমি প্রাইভেটলি ব্যাপারটা তদন্ত করি। থ্যাংক ইউ। চলি ম্যাডাম, যদি হঠাৎ কিছু মনে পড়ে যায় আমাকে জানাবেন। আর ও হ্যাঁ, যেতে গিয়ে একেনবাবু থামলেন। এপ্রিল মাসের 1 তারিখে এমন কি কোনো ঘটনা ঘটেছিল যেটা বলার মতন? অবাক হয়ে তাকালেন মনীষা। না, মানে সেরকম কিছু তো মনে পড়ছে না, কিন্তু কেন বলুন তো? এমনি ম্যাডাম, এমনি। মনীষা সেনকে কিছুটা হতভম্ব অবস্থায় রেখে একেনবাবু বিদায় নিলেন। ঠিক নতুন কোনো তথ্য পাবার আশা একেনবাবু করেননি, তবে একটা চিন্তা মাথায় নিয়ে ফিরলেন। বিকাশবাবুর মৃত্যুতে ইন্স্যুরেন্সের কাছে মনীষা বেশ মোটা অঙ্কের টাকা পাবেন, এই তথ্যটা তার জানা ছিল। যেটা জানা ছিল না সেটা হলো মনীষা এত সুন্দরী। এই রকম অসামান্য সুন্দরীর প্রেমে কি কেউ পড়েনি? মনীষা কি তাতে সাড়া দিয়েছেন? ওর কি কোনো প্রেমিক আছে? টাকা ছাড়াও খুনের সঙ্গে অবৈধ প্রেমেরও যোগ থাকতে পারে। রাখাল নিশ্চয়ই এটা নিয়েও খোঁজ খবর করছে। বাড়ি ফিরে একেন বৌদিকে নিয়ে থিয়েটার দেখতে গেলেন একেনবাবু। বউয়ের ইচ্ছেতেই যেতে হলো। একেন বৌদি থিয়েটার দেখার নেশা। একেনবাবুর আবার এই সব থিয়েটার দেখতে বসলেই ঘুম পেতে শুরু করে, তার উপর জেটল্যাগ। এসে অবধি 7টা বাজতে না বাজতে ঘুম পেয়ে যাচ্ছে তার। ঘুম ভেঙে যাচ্ছে ভোর 4টেরও আগে। পুরো থিয়েটারটা প্রায় চোখ বুজেই কাটালেন। ফিরে এসে ঘুম ঘুম চোখে খাচ্ছেন একটা ফোন। একেন বৌদি বললেন, তোমার সঙ্গে ব্রোজেন রায় বলে কেউ কথা বলতে চান। হ্যালো বলার পর যখন শুনলেন বেবির কাছ থেকে আপনার নম্বরটা পেয়েছি, বুঝলেন নিশ্চয়ই মনীষার বাবা। জিজ্ঞেস করলেন, আপনি কি স্যার মনীষা ম্যাডামের বাবা? হ্যাঁ আমি। বলুন স্যার। মানে আপনার সঙ্গে একটু কথা বলতে চাই একেনবাবু, যদি একটু সময় দেন আমাকে। আমার সঙ্গে? নিশ্চয়ই স্যার। কবে আপনাদের বাড়ি আসবো বলুন? না না, বাড়িতে নয়, আমি সকালবেলা রবীন্দ্র সরোবরে একটু বেড়াতে চাই। ওখানে কাল এই ধরুন সকাল 7টা নাগাদ আসতে পারবেন? ওই যে ইন্ডিয়ান লাইফ সেভিংস সোসাইটি, ওর ঠিক সামনেটায়। আসবো স্যার, আসবো। 7টায় লেকে পৌঁছানো একেনবাবুর পক্ষে কোনো সমস্যা নয়। উনি শুধু ভাবছিলেন কি এমন কথা যেটা মনীষার বাবা বাড়িতে বলতে চান না। কার ফোন? মনীষা ম্যাডামের বাবার। বিকাশ সেনের সুন্দরী স্ত্রী মনীষার কথা একেন বৌদি শুনেছেন। বিকাশ সেন প্রসঙ্গে পত্রিকাতেও নামটা দেখেছেন। তিনি একেনবাবুকে আবার জিজ্ঞেস করলেন, তোমার সঙ্গে ওর কি দরকার? নো ক্লু ম্যাডাম, নো ক্লু। ফাজলামি রাখো। তোমার ওই মনীষা সেনকেই ম্যাডাম বলো, আমাকে বলতে হবে না। রাইট।
একেনবাবু দাঁত মাজতে গিয়ে বেসুরো গলায় একটা গানের কলি ভাঁজতে ভাঁজতে হঠাৎ থেমে বললেন, বুঝলে মিনু, ভাগ্যিস তুমি খুব সুন্দরী নও। মিনতি একেন বৌদির ভালো নাম, আগে হয়তো এটা কোথাও বলিনি। একেন বৌদি একটা পান মুখে পুড়তে যাচ্ছিলেন, স্বামীর এসব বকবকানিতে একেন বৌদি তেমন কান দেন না। আজ অবশ্য বললেন, এতদিন বাদে কি সেই নিয়ে আফসোস হচ্ছে? আহা, কি মুশকিল, সেই জন্যই তো ভাগ্যিস বললাম। কি যে তোমার মাথায় ঘোরে কে জানে। না হয় আমি সুন্দরী নই, যদি সুন্দরী হতাম তাহলে কি তোমায় বিয়ে করতাম? তা ঠিক, তা ঠিক। তেমন সুন্দরী হলে তোমার অনেক প্রেমিক জুটে যেত, আমিও হয়তো খুন হয়ে যেতাম। গত সব বাজে কথা। বাপিবাবু, প্রমথবাবু ঠিকই বলেন, মাথাটা তোমার গেছে। পসিবিলিটি, বুঝলে মিনু, পসিবিলিটি, টু মেনি পসিবিলিটিস, ভেরি কনফিউজিং। বুঝলাম, এবার শুয়ে পড়ো, আমিও নিশ্চিন্তে বসে একটু টিভি দেখি। কেন ম্যাডাম, আমি জেগে থাকলে কি টিভি দেখা যায় না? না, যায় না, বকবক করে কান ঝালাপালা করো। গুড নাইট বলে একেনবাবু শুতে গেলেন। বিছানায় শোয়ার আগে ড্রাইভারকে ফোন করে 6:30 নাগাদ আসতে বললেন। ছেলেটা ভালো, যখনই আসতে বলেন হাজির হয়। ইন্ডিয়ান লাইফ সেভিং সোসাইটি রবীন্দ্র সরোবরের এক প্রান্তে। গোল পার্ক দিয়ে রবীন্দ্র সরোবরের দিকে গেলে রামকৃষ্ণ মিশন কালচারাল সেন্টারের পরে আসে সাউথ এন্ড পার্কে ঢোকার রাস্তা। তার সঙ্গে প্রায় লাগোয়া যে রাস্তাটা রবীন্দ্র সরোবরের দিকে গেছে, সেটা একটু বাদেই আলাদা হয়ে দুদিকে চলে গেছে। বাঁ দিকের রাস্তাটা দিয়ে 200 গজের মতো গেলেই ক্লাবটা ডান দিকে পড়বে। কলকাতায় এসে ছুটোছুটি করতে হবে বলে একেনবাবু 2 সপ্তাহের জন্য একটা গাড়ি ভাড়া নিয়েছেন। গ্যাসের পয়সা খরচা করে কখনোই নিতেন না, নিয়েছেন পরশময়ী প্রতি বলে। ডক্টর গুপ্তের কলকাতার অফিস বিল মেটাচ্ছে। গাড়িটা রবীন্দ্র সরোবরে ঢুকতেই একেনবাবু ব্রজেন রায়কে দেখতে পেলেন। রাস্তা দিয়ে আস্তে আস্তে হাঁটছেন। ড্রাইভারকে কাছাকাছি কোথাও পার্ক করতে বলে একেনবাবু নেমে পড়লেন গাড়ি থেকে। ব্রজেন রায় বেশ অন্যমনস্ক। একেনবাবু কাছে আসা সত্ত্বেও দেখতে পেলেন না। নমস্কার স্যার। ব্রজেনবাবু সচকিত হয়ে হাতের ঘড়ির দিকে এক ঝলক তাকিয়ে বললেন, ও আপনি এসে গেছেন? এর মধ্যেই যে 7টা বেজে গেছে বুঝিনি। চলুন না, কোথাও একটু গিয়ে বসা যাক, বসে বসে কথা বলি আমরা, কেমন? একেনবাবু এদিক ওদিক তাকাচ্ছেন দেখে বললেন, ক্লাবের ওই দিকে কতগুলো বেঞ্চ আছে, সকালে হাঁটতে এসে মাঝে মাঝে ওখানে বসে একটু জিরিয়ে নিই। বেঞ্চগুলো এই সময় ফাঁকাই থাকে। চলুন আমরা সেখানে গিয়ে বসি, কেমন? বেশ তো স্যার, চলুন। আপনি হয়তো ভাবছেন বাড়িতে না দেখা করে এখানে হঠাৎ কেন আসতে বললাম। তা একটু ভাবছিলাম স্যার, নিশ্চয়ই কথা বলতে এখানে সুবিধা হবে বলেই ডেকেছেন। এক্স্যাক্টলি। আসলে আমি চাই না মনীষা বা মনীষার মা আমাদের কথাগুলো শুনুক। আর তাছাড়া নাতি নাতনিরাও তো এখন অনেক কিছু বোঝে, বুঝিনি তো সব। তা তো বটেই স্যার, তা তো বটেই। আসলে ব্যাপারটা কি জানেন, কতগুলো জিনিস আপনার জানা দরকার। মনীষা সেগুলো বলতে পারবে না, কারণ ও নিজেও অনেক কিছু জানেই না। যদি জেনেও থাকে মন থেকে সেগুলো মানে না। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? মানে আমি কি বলছি ক্লিয়ার তো আপনার কাছে? আপনার পয়েন্টগুলো বুঝতে পারছি স্যার, তবে ব্যাপারটা নয়। সেটা স্বাভাবিক, কারণ সেটা আপনাকে তো এখনো বলাই হয়নি। রাইট স্যার, রাইট। কিছুক্ষণ চুপ করে থেকে ডক্টর ব্রজেন রায় বললেন, দেখুন, বিকাশকে নিয়ে এখন যেসব কেচ্ছা কাহিনী বেরোচ্ছে তার বেশিরভাগই হয়তো বানানো। খুনের পর যেটা এখন চলছে সেটা হলো ওর ক্যারেক্টার অ্যাসাসিনেশন। তবে এটাও ঠিক যে
ও ধর্মপুত্র যুধিষ্ঠির ছিল না। কয়েকবার ওই নারী ঘটিত ব্যাপারে জড়িয়ে পড়ে ঝামেলা বাঁধিয়েছিল। একবার তো আমাকেও তার জট কাটাতে হয়েছিল। মনীষা সে ঘটনার কথা জানেও না। হঠাৎ কথা থামিয়ে কি জানি একটু ভাবলেন ব্রজেন রায়। 2-4 পা আরও এগোনোর পর বললেন, আসল ব্যাপার কি জানো? এই দেখুন, আপনাকে তুমি বলে ফেললাম। কি যে বলেন স্যার, তুমি করেই তো বলবেন। থ্যাংক ইউ। যেটা বলছিলাম, কি করব বলুন তো, মানে আমার একমাত্র মেয়ের স্বামী, তাকে তো ফেলে দিতে পারি না। আসলে বিকাশকে নিয়ে আমি একটা গিল্টি কমপ্লেক্সে ভুগছি। গিল্টি কমপ্লেক্স স্যার? হ্যাঁ, গিল্টি কমপ্লেক্স। আসলে বিকাশের সঙ্গে মনীষার বিয়ে দিয়েছিলাম অনেকটা জোর করেই, বছর 14 আগে, বুঝলেন। বিকাশ তখন সবে MBA পাশ করে একটা ব্যাংকে কাজ করছিল, ওই অ্যাকাউন্ট এক্সিকিউটিভ হিসেবে। সাধারণ ফ্যামিলির ছেলে, কিন্তু ওর মধ্যে আমি একটা স্পার্ক দেখেছিলাম। আমার ভাইরার বিয়েটাতে আপত্তি ছিল, জানেন। ওর আঁচিতে থাকতো, ওদের কিছুটা চিনত। বিকাশ যখন স্কুল বা কলেজে পড়ে, তখন কোনো একটা কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছিল। আমার শালি, স্ত্রী সবাই ভাইরার পক্ষ নিয়েছিল। আমি ওদের আপত্তি কানে তুলিনি তখন। ওসব ছেলেবেলার ব্যাপার। ছেলেবেলায় আমিও কিছু ধোয়া তুলসী পাতা ছিলাম না। ব্রাইট ছেলে, সুন্দর চেহারা, ভালো কেরিয়ার, আমার সুন্দরী মেয়ের একেবারে উপযুক্ত পাত্র, যাকে বলে একেবারে পারফেক্ট চয়েস। কিন্তু এখন বুঝতে পারছি, মর্নিং শোজ দ্য ডে। মেয়েটা যে এখন এত কষ্ট পাচ্ছে, সেটা আমারই গোয়ার্তুমির ফল। একটা কথা বলবো স্যার? হ্যাঁ, কি বলুন? পত্রপত্রিকার খবরগুলোর তেমন মূল্য নেই। বিকাশবাবুর হত্যাকারী কে এখনো আমরা জানি না। আপনি স্যার অনেক কিছু কল্পনা করে খামোখা কষ্ট পাচ্ছেন। আপনি মানে তুমি তাই বলছো বাবা? হ্যাঁ স্যার। একেনবাবুর কথায় কতটা আশ্বস্ত হলেন ব্রজেন রায় বলা শক্ত। এর মধ্যে একটা ফাঁকা বেঞ্চি পেয়ে দুজনেই বসে পড়লেন। একেনবাবু বললেন, একটা কথা স্যার, আমি মনীষা ম্যাডামকে বলার সুযোগ পাইনি। ডাক্তার গুপ্ত আমাকে বলতে বলেছিলেন যে ওর নার্সিংহোমে মনীষা ম্যাডামের জন্য উপযুক্ত একটা পদ উনি রেখে দেবেন। আর কিছু না হোক স্যার, ফাইন্যান্সিয়াল ব্যাপারটা তো উপেক্ষা করা যায় না। তা যায় না। ভালো কথা স্যার। বিকাশবাবুর লাইফ ইন্স্যুরেন্স নিশ্চয়ই কিছুটা ছিল। ব্রজেনবাবু উত্তর দিলেন না, বোধহয় অন্য কিছু ভাবছিলেন। একেনবাবু সূত্রটা আবার ধরিয়ে দিলেন। মনীষা ম্যাডামের এখন যা মানসিক অবস্থা, টাকা কড়ির কথা মনে না আসাই স্বাভাবিক। ধরে নিচ্ছি স্যার, আপনি বা কেউ ইন্স্যুরেন্সের এজেন্টের সঙ্গে যোগাযোগ করেছেন। এসবে তো সময় লাগে। হ্যাঁ, ও হ্যাঁ, এজেন্টের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দেখো, ও আমার একমাত্র সন্তান। টাকা কড়ির জন্য ওর কোনো সমস্যা হবে না। তা তো বটেই স্যার। আপনাকে তোমাকে সাত সকালে ডাকলাম, কারণ এক ভদ্রলোকের আজ 8:30টার সময় আসার কথা আছে বলে ঘড়ির দিকে তাকালেন ব্রজেন রায়। তাহলে চলুন স্যার, যাওয়া যাক। আপনার গাড়ি আছে সঙ্গে? না, এইটুকু পথ হেঁটেই এসেছি। ও দাঁড়ান স্যার, আমি পৌঁছে দিচ্ছি বলে ড্রাইভারকে মোবাইলে ধরলেন একেনবাবু। কাছেই ছিল সে। ব্রজেন রায়কে ওর বাড়িতে নামিয়ে এলোমেলো চিন্তা শুরু হলো। ব্রজেন রায় হঠাৎ এই কথাগুলো বলার জন্য সাত সকালে কেন ডাকলেন? অকারণে নিশ্চয়ই নয়। আরও কিছু হয়তো ওর মাথায় ছিল, শেষ পর্যন্ত বলেননি। কি হতে পারে সেটা? না, কিছুই মাথায় এলো না। পাড়ার মোড়ে যখন গাড়িটা ঘুরছে,
তখন দেখলেন গোবিন্দের দোকানে হিঙের কচুরি ভাজা হচ্ছে। গাড়িটা থামাতে বলে একেন বৌদিকে ফোন করলেন। কচুরি নিয়ে আসছি, ব্রেকফাস্ট বানাতে যাও না। কচুরি একেন বৌদির খুব প্রিয়। ওই একটা জিনিস কিনলে ঝামেলা হবার আর কোনো চান্স নেই। বাড়িতে নানান রকমের জিনিস রান্না করলেও কচুরি একেন বৌদি করেন না। গোবিন্দের দোকান থেকেই সেটা আসে। সকালের খাওয়া অনেক সময়ে কচুরি আর চা দিয়ে সারা হয়। আজকের এই কচুরি খাওয়াটা অবশ্য আনপ্ল্যান্ড, কারণ একেনবাবু বাড়ি ফেরার সময়টা ছিল অনিশ্চিত। ড্রাইভারকে বিকেলে আসতে বলে গাড়িটা ছেড়ে দিলেন একেনবাবু। কচুরি খেতে খেতেও ব্রজেনবাবুর কথায় মাথায় ঘুরছিল তার। কি এত ভাবছো? বুঝলে মিনু, ভেরি কনফিউজিং। কি কনফিউজিং? এই রবীন্দ্র সরোবরে আসতে বলে 2-4 মিনিট কথা সারা। উনি বুড়ো মানুষ, অত শত কি আর ভেবেছেন? ইউ হ্যাভ আ পয়েন্ট, ভেরি গুড পয়েন্ট, তবে একটু কনফিউজিং। কি বললেন উনি? একেনবাবুর কাছে ব্যাপারটা শুনে একেন বৌদি বললেন, মানুষের মনে যখন দুঃখভার চাপে তখন কাউকে বলে বুক হালকা করতে হয়। উনি তাই করেছেন। অত হিসেব করেননি কতটা পেট্রোল পুড়িয়ে তুমি ওখানে গিয়েছো। না, তোমরা মেয়েরাই এসব ফাইন ব্যাপারগুলো ভালো বোঝো। আই ওয়াজ কনফিউজড, কারণ উনি একজন বড় ডাক্তার ছিলেন, ইন্টেলিজেন্ট ম্যান। অদ্ভুত, ইন্টেলিজেন্ট লোকদের কি দুঃখ কষ্ট হতে নেই? না মিনু, ইউ উইন। একেন বৌদির সাথে কথা সেরে একেনবাবু খবরের কাগজটা টেবিল থেকে তুলে নিয়ে পড়তে বসলেন। একটু বাদেই রাখাল দত্তের ফোন। দুটো খবর আছে স্যার, চা খেতে খেতে বললেই ভালো হয়। বৌদি কি রাগ করবেন? কি যে বলো তুমি! আর ভাই, পুলিশে চাকরি করতে গেলে অত ভয় করলে কি চলে? চলে এসো। আপনার বাড়ির কাছেই আছি, মিনিট 5 মধ্যেই আসছি। ফোনটা নামিয়ে একেনবাবু পত্রিকার পাতা উল্টোতে উল্টোতে বললেন, মিনু, এক্ষুনি রাখাল আসছে, চা খাবে। এক্ষুনি মানে? 5 মিনিটের মধ্যে। রাখাল দত্ত ঘরে ঢুকে বললেন, বেশিক্ষণ বসতে পারবো না স্যার, ডিসি একটা মিটিং ডেকেছেন। তাও ভাবলাম খবর দুটো আপনাকে দিয়েই চাই। কি খবর? 1 নম্বর হলো বিকাশ সেন ওয়াজ ইনভলভড উইথ আ কল গার্ল। ইনফ্যাক্ট দ্যাট গার্ল গট প্রেগনেন্ট। বিকাশ সেন বাবা হতে পারতেন। এই ধরনের কোনো খবর দিতে হলে রাখাল দত্ত ইংরেজিতেই দেয়, বাংলা প্রতিশব্দ ব্যবহার করতে অসুবিধে বোধ করে। একেনবাবু জিজ্ঞেস করলেন, তা তোমার এই কলগালটি কি? মক্ষীরানীর নাম মল্লিকা। মাথা ফাটা রতনের খাস তালু, মানে যাদবপুর এরিয়াতেই থাকে। বিকাশবাবুর সঙ্গে মাথা ফাটা রতনের ইদানিং এই মাখামাখির মূলে হয়তো এটাই। এনিওয়ে, আমার লোক গেছে খোঁজ খবর করতে, ডিটেলস পেলেই আপনাকে জানাবো। ভেরি ইন্টারেস্টিং। আর দ্বিতীয় খবরটা? বিকাশের স্ত্রী মনীষা হ্যাড আ বয়ফ্রেন্ড। শুধু চেনা জানার ব্যাপার নয়, অন্তরঙ্গতাটা একটু বেশি। বাহ, এটাও তো দারুণ খবর। এক্স্যাক্টলি। আমরা ইন্স্যুরেন্সের অ্যাঙ্গেলটা দেখতে একটু এগোচ্ছিলাম, তখনই বার হলো বিকাশ আগে যে কোম্পানিতে কাজ করতেন সেখানকার একজন এক্সিকিউটিভ শেখর চৌধুরীর সঙ্গে মনীষা সেনের একটা সম্পর্ক আছে। শেখর চৌধুরী এখন দিল্লিতে পোস্টেড। কলকাতায় আলিপুরে এলে 5 স্টার হোটেলে ওঠেন। সেখানে মনীষা সেন শেখর চৌধুরীর সঙ্গে মাঝে মাঝে রাতও কাটিয়েছেন। মাই গুডনেস, আর ইউ শিওর? অ্যাবসলিউটলি। হোটেলের সিকিউরিটি ক্যামেরায় ওদের একসঙ্গে রাতে ঢুকতে দেখা গেছে, আর সকালেও বেরিয়েছেন একসঙ্গে। রিসেপশনিস্টদের মধ্যে একজন ছবি দেখে মনীষা সেনকে আইডেন্টিফাইও করেছে শেখর চৌধুরীর সঙ্গিনী বলে। আজ সকালের ব্যাপারটা তাহলে একটু যেন পরিষ্কার হচ্ছে। পা নাচাতে নাচাতে বললেন কথাটা একেনবাবু। ইতিমধ্যে চা এসে গেছে, সেই সঙ্গে নিমকি আর সন্দেশ। ওগুলো একেন বৌদি বাড়িতে সব সময়ই মজুত রাখেন। সকালের ব্যাপারটা কি? সকালে মনীষা ম্যাডামের বাবা ব্রজেনবাবু আমাকে ডেকেছিলেন।
বাড়িতে নয়, রবীন্দ্র সরোবরের একটা ক্লাবের কাছে। বিকাশ সেন যে ছোটবেলা থেকেই দুশ্চরিত্র লোক সেটাই ঘুরিয়ে ফিরিয়ে শোনাচ্ছিলেন। আমি বোঝার চেষ্টা করছিলাম কেন নিজের জামাই সম্পর্কে এসব কথা একজন অজানা অচেনা লোককে অযাচিতভাবে উনি শোনালেন। নাও ইট মেক সেন্স। উনি বোধহয় নিজের মেয়েকেও কিছুটা সন্দেহ করেন, তাই আমাদের ফোকাসটা যেন শুধু বিকাশের ওপরই থাকে তারই চেষ্টা। বলেন কি স্যার, আমি একটু অবাকই হচ্ছি। ডক্টর রয় একসময় মেডিকেল কলেজে পড়াতেন, ভালো কার্ডিওলজিস্ট ছিলেন বলে নাম আছে। এখন বোধহয় পেশেন্ট আর দেখেন না। যখন সোদপুরে পোস্টেড ছিলাম তখন একবার বাবার হার্টের সমস্যা হওয়ায় ওর কাছে বাবাকে নিয়ে গিয়েছিলাম। খুব ভদ্র ব্যবহার, একজন ভালো অনেস্ট ডাক্তার হিসেবে তো সুখ্যাতিই শুনেছি। স্নেহ অতি বিষম বস্তু ভাই। তা এখন আপনার প্ল্যান কি স্যার? ভাবছি তোমাদের সুদেব কুণ্ডু মানে মাথা ফাটা রতনের সঙ্গে একবার সাক্ষাৎ করব। তবে তোমার রেফারেন্স পেলে বোধহয় একটু ভালো হয়। আমি বলে দেব, তবে সাবধান স্যার। আপনাকে আর কি বলবো, একটু সাবধানে ডিল করবেন। তা তো বটেই। পারলে আজকেই খবর পাঠিও, আমি কাল সকালের দিকে ওকে ধরার চেষ্টা করব। ঠিক আছে। আরেকটা কাজ তুমি করতে পারবে, এটা কিন্তু সময় লাগবে। বলুন না স্যার। বিকাশ সেন যখন রাঁচিতে স্কুল বা কলেজে পড়ে তখন কোনো একটা কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছিল। ধরে নিচ্ছে সেটা নারী ঘটিত। সেটা সম্পর্কে যদি কোনো খবর জোগাড় করতে পারো। পুলিশ কেসের ব্যাপার? তা জানি না। সেটা না হলে এই খবর কি আর পাওয়া যাবে? তাও খোঁজ করব স্যার। অর্ধেন্দুদার বাড়ি রাঁচিতে, ওর অনেক কানেকশন আছে। ওকে জিজ্ঞেস করে দেখতে পারি যদি কিছু জোগাড় করতে পারেন। অর্ধেন্দুদাকে একেনবাবু চিনতেন। সাব ইন্সপেক্টর থেকে প্রমোশন পেয়ে অ্যাসিস্ট্যান্ট কমিশনার হয়ে অবসর নিয়েছেন। রাখাল দত্ত চলে যাওয়ার পর একেন বৌদি বললেন, তুমি এখন আর পুলিশে চাকরি করো না, পিছনে বিশাল পুলিশ বাহিনী নেই, তার উপর এখানে ওরাও সঙ্গে নেই। তুমি একা একা এসব গুন্ডা লোকেদের কাছে যাচ্ছ কেন? মিনু, এত ভেবো না। দুটো কথা বলতে যাচ্ছি, তাতে বিপদ হবে কেন? আর যাচ্ছি তো রাখালের রেফারেন্সে। মাথা ফাটা রতনের ডেরা হলো যাদবপুর অঞ্চলে একটা রাজনৈতিক দলের পার্টি অফিসের পাশের ছোট্ট একটা চায়ের দোকানে। এসব জায়গার ঠিকানা থাকে না। রাস্তার ধারে জবরদখল জমিতে বাঁশ আর দরমা দিয়ে বানানো অফিস, ওপরে টিনের চালা। পার্টি ফ্ল্যাগের আধিক্যই অফিসটা চেনার একমাত্র উপায়। পাশে চায়ের দোকানের পিছনটা একটা দরমা দিয়ে ঢাকা, যাতে পিছনের নালাটা চোখে না পড়ে। দরমা ঘেঁষে জনা তিনেকের বসার মতো ছোট কাঠের বেঞ্চ, এছাড়া লম্বা একটা বেঞ্চ সাইড দেয়ালে গা ঠেকিয়ে আড়াআড়িভাবে বসানো। দোকানের সামনে একটা রংচটা কাঠের কাউন্টার, সেখানে দুটো বড় বয়াম আর একটা ঝুড়ি। বয়ামে বিস্কুট, কাপকেক ইত্যাদি, ঝুড়িতে কিছু সিঙাড়া। কাউন্টারের পাশে একটা গ্যাসের স্টোভে চায়ের কেটলি বসানো। আরও একটা বড় উনুন দোকানের পিছন দিকে, সেটা বোধহয় সিঙাড়া বা ভাজা ভুজির জন্য। একেনবাবু যখন সেখানে পৌঁছলেন তখন সকাল 10টা। দোকানের মালিকের কাছে সুদেব কুণ্ডুর খোঁজ করতেই ইশারায় দেখিয়ে দিল। বেশ কয়েকটা গুন্ডা টাইপের লোকের মাঝখানে বসে গোল্ড ফ্রেমের চশমা পরা কালো হুমদো লোক, খোঁচা খোঁচা দাড়ি, ব্যাকব্রাশ করা চুল, গলায় সোনার চেন, সোয়েটশার্টের রং ক্যাটক্যাটে হলুদ, পরনে জিন্সের একটা প্যান্ট। একেনবাবু এগিয়ে গিয়ে নমস্কার করলেন। নমস্কার স্যার, আমার নাম একেন সেন। আপনি কি সুদেববাবু? এখানে নতুন নাকি? কি করে বুঝলেন স্যার? নইলে প্রশ্নটা করতেন না। ওরে রেমো, এই এক কাপ চা দে তো, বাবু আলাপ করতে এসেছেন। তা থাকা হয় কোথায়? আপাতত স্যার নিউ ইয়র্কে। নিউ ইয়র্ক মানে আমেরিকায়? আপনার চেহারা আর জামা কাপড় দেখে তো সেটা মনে হচ্ছে না। সালা ঝুট বলছে। পাশের লোকটা মন্তব্য করলো। একেনবাবু অ্যাজ ইউজুয়াল ইস্ত্রি ছাড়া কোঁচকানো একটা শার্ট আর ওর ফেভারিট রং চটা ঘিয়ে রঙের প্যান্টটা পরেছেন।
আমেরিকায় থাকলে সাধারণত চেহারা একটা জেল্লা আসে, যেটা দেশে গিয়েও কিছুদিন পর্যন্ত থাকে। একেনবাবু শুধু তার ব্যতিক্রম। আসলে স্যার আমার চেহারাটাই এই রকম, গডস গিফট। আপনি কেন স্যার, সবাই ওই একই কথা বলে। তবে নিউ ইয়র্কে যাবার আগে আমি এখানে পুলিশে ছিলাম, রাখাল দত্তের সঙ্গে কাজ করতাম। রাখাল দত্তর নামটা শুনে মাথা ফাটা রতনের আচরণে একটা পরিবর্তন হলো। ও, তাহলে আপনার কথাই সিআইডির বড়বাবু বলেছিলেন। রাখাল দত্ত বড় না মেজবাবু তা নিয়ে মাথা না ঘামিয়ে একেনবাবু বললেন, হ্যাঁ, আসলে আমি বিকাশ সেনের মৃত্যু নিয়ে একটু খোঁজ খবর করছি। রাখাল বলল আপনি বিকাশ সেনকে চিনতেন। এ তো পুলিশের ব্যাপার, আপনি ফিল্ডে নেমেছেন কেন? হ্যাঁ, কারণটা একটু প্রাইভেটলি বলতে চাই স্যার। একেনবাবুর পা থেকে মাথা পর্যন্ত রতন আরও একবার দেখল, তারপর চেলাদের বলল, এই সাইডে গিয়ে দাঁড়াতো। শুধু চেলারা নয়, দোকানিও একটু দূরে গিয়ে দাঁড়ালো। একেনবাবু গলাটা নামিয়ে বললেন, নিউ ইয়র্কে বিকাশবাবুর যিনি বস, তিনি চান না যে বিকাশবাবুর খুন নিয়ে বেশি ঝুট ঝামেলা হয়। এই যে আপনার সঙ্গে নার্সিংহোমের প্রোটেকশন নিয়ে বিকাশবাবুর যা কথাবার্তা হয়েছে, সেটা পাবলিক যেন জানতে না পারে। একেনবাবুর মনে হলো কথাটা শুনে রতন একটু বিচলিত, মুখে বলল, এসব কি বলছেন আপনি? বলে যান স্যার, বলে যান, ইনি আর কোনো কথাই নয়। পরে বিকাশবাবুর বস এসে আপনার সঙ্গে কথা বলবেন। আমি শুধু বলছি ব্যাপারটা যেন চাপা থাকে। না না, আমি কাউকে কিছু বলিনি। রতন মুখ ফসকেই বলে ফেলল, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। পরিবর্তনের যেরকম হাওয়া বইছে চারিদিকে, পুলিশকে এগুলো বললে নানান ফ্যাসাদ হবে। আপনার থেকে বেশি হবে নার্সিংহোমের মালিকদের। রতন কি জানি ভাবল, তারপর জিজ্ঞেস করলো, এই বস, আসছেন কবে? এই মাস দুয়েকের মধ্যেই। এলেই যোগাযোগ করবেন আপনার সঙ্গে, আমি স্যার যোগাযোগ করিয়ে দেব, ঠিক আছে? বেশ। আপনার নামটা কি জানি বললেন? একেন সেন। রাখালবাবু তো আমার নাম বলেছেন না আপনাকে? হ্যাঁ হ্যাঁ, তা বলেছেন। ঠিক আছে স্যার, আমি তাহলে চলি। বলে এক পা এগিয়ে আবার ঘুরে এসে বললেন, একটা কথা স্যার, এই নার্সিংহোম নিয়ে কথাবার্তা তো মাত্র 1 মাস আগের ব্যাপার। বিকাশবাবু তো আপনার সঙ্গে আগেও একটা ঝামেলা নিয়ে কথা বলেছিলেন, তাই না? ও, এক জমির ব্যাপারে। ওসব স্যার আপনি পুলিশকে বোঝান। বিকাশবাবু যে নানা ঝামেলা পাকিয়েছেন ওর বসের কাছেই আমি শুনেছি। এই তো কিছুদিন আগে একটা মেয়ের সঙ্গে গোলমাল পাকিয়েছিলেন, ওর বস সে নিয়ে দুর্ভাবনা করছিলেন। রতন কিছু বলল না। না স্যার, আপনাকে আর বিরক্ত করব না, বুঝতে পারছি এ নিয়ে আপনি কিছুই বলতে চান না। লোকটা তো মরে গেছে, ওসব নিয়ে আর ভাবছেন কেন? ভাবছি অন্য কারণে স্যার। বিকাশবাবুর বস খুব লায়ন হার্টেড, মানে খুব বড় মনের মানুষ। বারবার করে আমাকে বলেছেন বিকাশের কাছে কারো যদি কোনো পাওনা গন্ডা থাকে, মানে এই ধরনের ব্যাপারে, সব কিছু মিটিয়ে দিতে, বিকাশের আত্মার যাতে শান্তি হয়। আপনার কোনো পাওনা না থাকলে তো চুকেই গেল। চলি স্যার। একেনবাবু হাঁটা দিতে না দিতেই রতন পিছু ডাকলো, শুনুন। একেনবাবু ফিরে তাকালেন। মিথ্যে বলবো না, বিকাশ সেনের কাছ থেকে 2000 টাকা পেতাম। নার্সিংহোমের ব্যাপারটা আসায় সেটা মাফ করে দিয়েছিলাম। নার্সিংহোমের ব্যাপারটা আসবে, বসই ওটা নিয়ে কথা বলবেন, কিন্তু 2000 টাকা পেতেন কেন? এবার রতন যা বলল তা হলো, মলয় নামে রিজেন্ট পার্কের এক মস্তান বিকাশ সেনকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছিল। বিকাশ সেন নাকি ওদের পাড়ায় মল্লিকা নামে একটি মেয়েকে প্রেগনেন্ট করেছে, আর মোটা অঙ্কের টাকা না পেলে বিকাশ সেনকে ও এক্সপোজ করবে। বিকাশ সেন যখন তাতে রাজি হননি, তখন ভয় দেখাচ্ছিল মল্লিকার বাচ্চার দায়িত্ব না নিলে বিকাশ সেনকে খুন করবেও। রতনের এলাকায় থেকে কেউ এরকম মাতব্বরি করবে সেটা তো মানা যায় না। তাই রতন চেলাদের দিয়ে মলয়কে একটু কোড়কে দিয়েছিল। স্যার, এই মল্লিকা ম্যাডামের সঙ্গে একবার দেখা করতে পারি? কেন? আমি স্যার বিকাশবাবু স্ত্রীর সঙ্গে কথা বলেছি। অনেক সময় অনেক কথা নিজের স্ত্রীকে না বললেও নিজের লাভারকে বলা যায়। যদি স্যার ওর সঙ্গে কথা বলে বিকাশবাবুর খুনি সম্পর্কে কিছু ক্লু পাই। আপনি মিছিমিছি সময় নষ্ট করবেন, বুঝলেন? ও কিছু জানে না। না জানলে তো চুকেই গেল। তবে একটা কথা বলি স্যার,
আমি জানি বিকাশবাবুর মৃত্যুর সঙ্গে আপনি কোনোভাবেই জড়িত নন, কারণ আপনার সঙ্গে বিকাশবাবুর ডিল হয়েছিল। ওর মৃত্যুতে আপনারই ক্ষতি হবার কথা। মুশকিল হলো স্যার, পুলিশ তো তা জানে না। পুলিশ তো নানান কথা ভাববে। কি ভাববে? সেটা কি স্যার আমাকে বলবে? কিন্তু আমি যদি খুনের কিনারা করতে পারি, আপনার লাভ বই ক্ষতি নেই স্যার। ঠিক আছে, কাল এই সময় একবার আসবেন। থ্যাংক ইউ স্যার। বাড়ি ফিরে একেনবাবু দেখলেন একেন বৌদি নেই। নিশ্চয়ই শাশুড়িকে দেখতে গেছে। মাকে কিছুতেই নিজের কাছে এনে রাখতে পারেননি একেন বৌদি। কোনো অবস্থাতেই উনি নিজের বাড়ি ছাড়বেন না। এখন নড়াচড়ারও প্রায় ক্ষমতা নেই, তাও তবে ওকে দেখার জন্য 24 ঘন্টা কেউ না কেউ থাকে। বাড়িও একই পাড়ায়। একেন বৌদিও দিনের মধ্যে অন্তত 3-4 বার করে দেখে আসেন সব ঠিক চলছে কিনা। একটু বাদে একেন বৌদি ঘরে ঢুকলেন। কোথায় গিয়েছিলে? মার কাছে। ওটা কি হাতে? দেখো না খুলে। ব্রাউন কাগজে প্যাক করা একটা বড় প্যাকেট। একেনবাবু প্যাকেটটা খুলে দেখেন রশিদের তোলা ছবিটা। বিনয় দত্তের আঁকা ছবির সামনে দাঁড়িয়ে উনি আর বিনয় দত্ত। আরে এটা কোত্থেকে পেলে? প্রমথ ঠাকুরপো সেদিন ফোন করে ছবিটার কথা জিজ্ঞেস করছিলেন। আমি বললাম আমায় তো দেখায়নি। তারপর তোমার বাক্স খুলে দেখি একদম নিচে রয়েছে। বাঁধানোর জন্য দিয়ে এসেছিলাম। শুধু শুধু খরচা করে বাঁধানোর কি খুব দরকার ছিল? কেন, বেশ তো ছবিটা। চোর চোর মুখে দাঁড়িয়ে আছো একটা ত্রিভুজ আঁকা ছবির সামনে। এই এই দেখো, তোমার ওটাকে ত্রিভুজ মনে হচ্ছে না? সেদিন আর্টিস্টকে কথাটা বলতেই কয়েকটা লোক এত রেগে গেল যে কি বলবো, চোখ দিয়েই আমাকে ভস্ম করে ফেলে। ইনিই তো সেই আর্টিস্ট, তাই না? হ্যাঁ, বিনয় দত্ত, খুবই বিখ্যাত। ফটোর দোকানের ছেলেটাও এই নামটাই বলল। ও নিজেও ছবি টবি আঁকে, চেনে। দেখো তো প্রমথ ঠাকুরপো কত যত্ন করে এটা পাঠিয়েছেন। আমাকে বললেন তুমি নাকি ওর বিমূর্ত অভিব্যক্তিবাদ পেন্টিং দেখবে বলে গিয়েছিলে। আচ্ছা, ওগুলো কি ধরনের পেন্টিং? কি মুশকিল, আরে আমি জানি না কি। প্রমথ ঠাকুরপো যে বললেন তোমার কাছে জেনে নিতে। প্রমথ বাবু না, সত্যি তোমার ভাগ্য এরকম সব বন্ধু পেয়েছো। হ্যাঁ, সেটা ঠিক। একেনবাবু মাথা নেড়ে ছবিটা দেখতে দেখতে বললেন, বুঝলে মিনু, এক কাপ চা পেলে মন্দ হতো না। আমাকে দেখলেই বুঝি চায়ের কথা মনে পড়ে? আরে না, আরো কত কিছু মনে পড়ে, কিন্তু নির্দোষ জিনিসটা দিয়ে শুরু করছি। থাক, বুঝেছি। ছবিটাকে বাইরের ঘরের দেয়ালে টাঙিও। বেশ হয়েছে ছবিটা। হ্যাঁ হ্যাঁ, টাঙাবো। কি ঝামেলা! একেনবাবু মনে মনে ভাবলেন, এখন কোথায় হাতুড়ি আর কোথায় পেরেক। মাথা ফাটা রতন কথার খেলাপ করে না। পরের দিন একেনবাবু যেতেই সে তার এক চালাকে বলল একেনবাবুকে মল্লিকার বাড়িতে নিয়ে যেতে। যান, ও বাড়িতেই আছে, দেখা করবে। তবে আমাকে বলেছে খুনের ব্যাপারে ও কিচ্ছু জানে না, যাওয়াটা আপনার বেকার হবে। নাকতলার এই অঞ্চলে একেনবাবু আগে আসেননি। বড় রাস্তা থেকে বেরিয়ে ডাইনে বাঁয়ে বেশ কয়েকবার গিয়ে তারপর মল্লিকার বাড়ি। ছোট্ট গলির মতন রাস্তা, সেখানেও সারি সারি বহুতল বাড়ি। তারই একটার দোতলায় সামনের দিকে ছোট্ট অ্যাপার্টমেন্ট। রাস্তায় গাড়ি দাঁড় করানোর জায়গা নেই। এখানে গাড়ি রাখা যাবে না, লোক এসে ঝামেলা করবে, আমি ওই মোড়ে দাঁড় করাচ্ছি বলে ড্রাইভার একেনবাবুদের নামিয়ে দিয়ে চলে গেল। এই ড্রাইভারটি নতুন, আজই প্রথম এসেছে। তবে হাব ভাব দেখে মনে হয় এ চত্বরের হালচাল সব জানে। দরজায় বেল বাজাতেই পারফিউমের সুগন্ধ ছড়িয়ে যিনি দরজা খুললেন তিনি মল্লিকা। বয়স হয়তো বছর 25 হবে। পরনে নেভি ব্লু জিন্স, শরীরটা একটু ভারীর দিকে, সুস্তনি, হালকা নীল আর কচি সবুজ রঙের টাই ডাই করা সিল্কের টপ। খেয়াল করলে বোঝা যায় মল্লিকা সন্তান সম্ভবা। গলায় ম্যাচ করা নীল সবুজ পুঁথির নেকলেস, ঘাড় পর্যন্ত চুল,
ঠোঁটে হালকা লিপস্টিক, ঢলঢলে মুখে চোখ দুটো ছোট, যেন একটু বেমানান। সুন্দরী বলা যাবে না, কিন্তু সব কিছু মিশিয়ে বেশ একটা অ্যাট্রাকটিভনেস আছে। একেনবাবুর জন্যই অপেক্ষা করছিলেন মল্লিকা। রতনের চেলাটা পরিচয় করিয়ে দিয়ে বিদায় নিল। ভেতরে আসুন। হঠাৎ করে চলে এসে বোধহয় ম্যাডামের অসুবিধা করলাম, তাই না? না না, ঠিক আছে। আসলে আজ শরীরটা ভালো নেই বলে কাজে যাইনি, নইলে এই সময় কাজে থাকি। তাহলে কি ম্যাডাম আরেকদিন আসবো? না না, বসুন। চা খাবেন তো? না ম্যাডাম, থ্যাংক ইউ। বাইরের ঘরটা বড় নয়, তবে লম্বা। ঢোকার মুখে বেশ চওড়া, কারণ বাঁদিকে খাবার জায়গা, গোটা তিনেক চেয়ার আর টেবিল সেখানে রয়েছে। তারপর ঘরটা সরু হয়ে গেছে, একদিকে রান্নাঘর থাকার জন্য। রান্নাঘরে ঢোকার দরজাটা হলো খাবার জায়গা থেকে। বাইরের ঘরটা শেষ হয়েছে একটা জানলার সামনে। জানলা ঘেঁষে নিচু বুকশেলফে কয়েকটা বই আর কিউরিও। বেতের তৈরি গদি বালিশ দেওয়া সোফা সেট আর সেন্টার টেবিল। খাবার জায়গা শুরু হবার মুখে ডান দিকে একটা প্যাসেজ ভেতরের দিকে চলে গেছে। বাথরুম, বেডরুম ইত্যাদি নিশ্চয়ই সেই প্যাসেজ দিয়েই যাওয়া যায়। চেয়ারে বসতে বসতে একেনবাবু জিজ্ঞেস করলেন, কাজে যাননি বললেন, কোথায় কাজ করেন আপনি? কেন বলুন তো? না, ওই কাজে যাননি শুনে মুখ দিয়ে বেরিয়ে গেল আর কি। সরি ম্যাডাম। গড়িয়াহাটে সেলসের চাকরি। কিভাবে আলোচনাটা আরম্ভ করবেন ভাবছিলেন একেনবাবু। মল্লিকা রাতে কি কাজ করেন সেটা ওর আচরণ বা ব্যবহার থেকে অনুমান করা অসম্ভব। দেখে মনে হয় পাশের বাড়ির ওই বয়সী ৮-১০ জনের মতো এসে। মধ্যবিত্ত ফ্যামিলির শিক্ষিতা মেয়ে, সাজতে গুজতে ভালোবাসে, চাকরি বাকরি করে। আমি ম্যাডাম এসেছি। আপনার কথা আমি শুনেছি রতনের কাছে। আমি এই ব্যাপারে কিছুই জানি না। আপনি শুধু শুধুই এসেছেন। রতন কথাটা খট করে কানে লাগলো একেনবাবুর। সুদেববাবু বা সুদেবদা, অন্তত রতন দা আশা করেছিলেন। মল্লিকার থেকে মাথা ফাটা রতন অন্তত তো বছর 10 বড় হবেই। আমেরিকায় এ ধরনের নাম ধরে বলা চলে। আজকাল কলকাতাতেও মাঝে মধ্যে শোনেন, তাও কানে লাগে। সে তো বটেই ম্যাডাম, জানলে তো আপনি পুলিশকেই সেটা জানিয়ে দিতেন। ঠিক, কিন্তু আমাকে ম্যাডাম বলবেন না প্লিজ। শুনলে নিজেকে কেমন বুড়ি বুড়ি লাগে। ওটা আমার মুদ্রা দোষ ম্যাডাম, মাঝে মাঝে মুখ থেকে বেরিয়ে যাবে। তাও চেষ্টা করব, কথা দিচ্ছি। আমার শুধু কয়েকটাই প্রশ্ন আছে। একেনবাবুর বলার ভঙ্গি দেখে মল্লিকার মুখে মৃদু হাসি ফুটে উঠল। বলুন। আপনি তো বিকাশবাবুকে চিনতেন ম্যাডাম, তাই না? হ্যাঁ। কতদিনের পরিচয়? মাস 6 আগে একটা পার্টিতে ওই এসে আলাপ করে। আই সি। কিছু মনে করবেন না ম্যাডাম, কি ধরনের আলাপ? আপনি কি ওকে খুব ভালো করে চিনতেন? এতে ঢাকা চাপার কিছু নেই। আমাদের ইন্টিমেট রিলেশন ছিল। ইনফ্যাক্ট ওর জন্যেই আমি প্রেগনেন্ট হই। তারপর কি হলো জানতে চান? মল্লিকার মুখ ভাবলেশহীন। এমনিতেই মহিলাদের সঙ্গে এ ধরনের কথাবার্তায় একেনবাবুর অসুবিধা হয়, এই কথাই তো একেবারে থতমত। মানে সেটা জেনেই অদৃশ্য হয়। ফোন করলে ফোন ধরতো না, দেখা করতে চাইলে দেখা করতো না। ভাবটা এমন যে আমাকে চেনেই না। তখন বুঝলাম হি জাস্ট ওয়ান্টেড টু ইউজ মি। এন্ড অফ স্টোরি। সরি ম্যাডাম। একেনবাবু আর কি বলবেন ভেবে পেলেন না। মল্লিকা বোধহয় একেনবাবুর এই চুপ হয়ে যাওয়াটা উপভোগ করলেন। তারপর নিজের থেকেই বললেন, আমার সম্বন্ধে আপনি কি শুনেছেন আমি জানি না। আমি সত্যি বিকাশকে ভালোবাসতাম। ভেবেছিলাম ও আমাকে ভালোবাসে। ইতিমধ্যে নিজেকে একটু সামলে নিয়েছেন একেনবাবু। উনি আপনাকে এভাবে ডাম্প শব্দটা প্রায় মুখে এসে যাচ্ছিল, সেটা আটকে বললেন, ছেড়ে চলে গেলেন আর আপনি চুপচাপ সহ্য করলেন ম্যাডাম? তাছাড়া উপায়? আমি একটু কনফিউজড ম্যাডাম। আমি তো শুনেছিলাম আপনি বিকাশবাবুকে খুন করবেন বলে ভয় দেখাচ্ছিলেন। আমি? কার কাছে শুনেছিলেন? শুনেছিলাম মলয়বাবু। কোত্থেকে শুনেছেন সেটা একেনবাবু বিশদ করলেন না।
মলয় আমার বন্ধু, সে আমার কষ্ট দেখে বিকাশকে বলেছিল আমার টেক কেয়ার করতে। বিকাশ সেই কথায় আমল না দেওয়াতে হয়তো ভয় দেখিয়েছিল, জাস্ট ভয় দেখানো। আই সি। ও কিন্তু যেটা ফ্যাক্ট সেটা হলো বিকাশবাবু খুন হয়েছেন। বিকাশ সেনের কোনো শত্রু ছিল কিনা আপনি জানেন? না। মলয়বাবু যে খুন করেননি আপনি কি করে জানলেন? কারণ খুন করার ছেলে সে নয়। মলয়বাবু থাকেন কোথায়? জানি না। আমি আবার কনফিউজড ম্যাডাম। আপনার বন্ধু কোথায় থাকেন আপনি জানেন না? জানতাম, কিন্তু এখন সেখানে থাকে কিনা জানি না। শেষ কবে ওর সঙ্গে দেখা হয়েছে? রতনের দল ওকে খুব মারধর করায় যখন হাসপাতালে কয়েকদিন থাকতে হয়েছিল তখন। সেটা কতদিন আগে? প্রায় দিন 20। তারপর ওকে দেখতে যাননি? না, রতন আমাকে ওর সঙ্গে যোগাযোগ রাখতে বারণ করেছে। আর এই রতনবাবুকে আপনি কতদিন চেনেন? বেশি দিন নয়। মলয়বাবু ওর দলবলের হাতে মার খাবার আগে চিনতেন? না, তবে নাম শুনেছিলাম। এই তল্লাটে সবাই ওর নাম জানে। আই সি। কবে আপনার সঙ্গে রতনবাবুর পরিচয় হয়? মলয় হাসপাতালে যাওয়ার 2 দিন বাদে হঠাৎ রাত্রিবেলায় রতন আমার অ্যাপার্টমেন্টে আসে, নিজের পরিচয় দিয়ে জোর খাটিয়ে আমার সঙ্গে শোয়ে। মল্লিকা এত স্বচ্ছন্দে চোখে চোখ রেখে বললেন কথাটা যেন গড়িয়াহাট বাজারে কারোর সঙ্গে দেখা হয়েছে সেটাই জানাচ্ছেন। এটা কি শুধু অকপট ভাষণ, নাকি একেনবাবুকে শক দিয়ে অপদস্থ করার চেষ্টা? চক্ষু লজ্জা থাকলে ভদ্রলোক বেশি প্রশ্ন না করে যাতে সরে পড়েন তার ব্যবস্থা। একেনবাবু নড়ে চড়ে চেয়ারে একটু ভালো করে বসলেন, মুখটা একটু নিচু করে গম্ভীর মুখে শুধু বললেন, বুঝলাম ম্যাডাম। আর কিছু জানতে চান? তাও কেন রতনের সঙ্গে আমি সম্পর্ক রেখেছি? একেনবাবুর উত্তরের অপেক্ষা না করে মল্লিকা বললেন, রতন আপনাকে কি বলেছে আমি জানি না। আমি কিন্তু রতন বা কারোর রক্ষিতা নই। প্রেগনেন্ট হয়ে যাবার পর লাইনের কাজ আমি করি না। রতন মাঝে মধ্যে আসে, জলে থাকলে কুমিরের সঙ্গেও বন্ধুত্ব করতে হয়, এই পর্যন্তই। ম্যাডাম, রতনবাবু আমায় কিছুই বলেননি। আমি এসেছি অন্য একটা প্রশ্ন করতে। আপনি তো এর মধ্যেই অনেকগুলো প্রশ্ন করে ফেললেন। আর কি প্রশ্ন? মলয়বাবুকে রতনবাবুর লোকেরা কেন মেরেছিলেন? জানি না। মলয়বাবু আপনার বন্ধু ম্যাডাম। তিনি রতনবাবুর দলের হাতে মার খেলেন, অথচ আপনি রতনবাবুকে জিজ্ঞেস করলেন না কথাটা? না, সাহস হয়নি। ধরে নিয়েছিলাম আমার জন্যে। কিছু মনে করবেন না ম্যাডাম, আপনাকে কিন্তু খুব ভীতু বলে মনে হয় না। তাহলে কি মনে হয়? চোখে চোখ রেখে প্রশ্নটা করলেন মল্লিকা। মল্লিকার প্রশ্নের ফাঁদে পা দিলেন না একেনবাবু। উত্তর না দিয়ে আরেকটা প্রশ্ন করলেন, বিকাশবাবুর সঙ্গে রতনবাবুর কোনো গন্ডগোলের কথা আপনি শুনেছেন? না, বরং বিকাশ মারা যাওয়ায় ওর ক্ষতি হয়েছে। কথায় কথায় কদিন আগে রতন বলেছিল। এবার আমি আপনাকে একটা সিরিয়াস প্রশ্ন করি। করুন ম্যাডাম। আমি বিকাশের স্ত্রী না হতে পারি, কিন্তু বিকাশের সম্পত্তিতে তো অধিকার ওর অবৈধ সন্তানেরও আছে। সেই অধিকার থেকে আমার বাচ্চা কেন বঞ্চিত হবে? আপনি তো আমেরিকায় থাকেন, বড় বড় লোকদের চেনেন। এ ব্যাপারে একটা কিছু করতে পারেন না? আমি বড় বড় লোকেদের চিনি ম্যাডাম। বিকাশের বস তো আপনার বন্ধু। মল্লিকা ইতিমধ্যে রতনের কাছ থেকে একেনবাবু সম্পর্কে নিশ্চয়ই অনেক কিছু শুনেছেন। কি শুনেছেন সেটা জানার আর চেষ্টা করলেন না একেনবাবু। বললেন, এটা তো সিভিল কেস। আপনার সন্তান জন্মাবার পর সিভিল কোর্টে গিয়ে এর ফয়সলা করতে হবে। আমি নিজে টাকা চাই না, কিন্তু আমার বাচ্চার যা প্রাপ্য সেটা সে পাবে না কেন? ইউ হ্যাভ আ পয়েন্ট ম্যাডাম। রতনবাবুর সঙ্গে এই নিয়ে আপনার কোনো কথা হয়েছে? না। আপনার বাবা মা বা আত্মীয় স্বজন কেউ জানেন বিকাশবাবুর সঙ্গে আপনার এই রিলেশনের ব্যাপারটা? আমার সঙ্গে আমার আত্মীয় স্বজনের কোনো যোগ নেই। মল্লিকার কাছ থেকে আর বিশেষ কিছু জানা গেল না। বেশ ঘোরেল শক্ত মেয়ে, এটুকুই বুঝলেন। মলয়ের একটা ঠিকানা মল্লিকার কাছ থেকে পেলেন ঠিকই, তবে সেখানে মলয়কে পাওয়ার সম্ভাবনা কমই। মল্লিকার বাড়ি থেকে ফেরার পথে একেনবাবু ভাবছিলেন, অর্থ আর শক্তি কিভাবে সমাজের বাধা নিষেধের পাঁচিলগুলো ভেঙে দিচ্ছে। মল্লিকার কথাবার্তায় শিক্ষা দীক্ষার ছাপ।
কাঁচের আলমারিতে কিউরিওগুলোর নিচে বেশ কয়েকটা বইয়ের মধ্যে সঞ্চয়িতা আর গীতবিতান একেনবাবুর নজর এড়ায়নি। এরকম একটা মেয়ে রতনের মতন অশিক্ষিত গুন্ডা ক্যারেক্টারের শয্যা সঙ্গিনী ভাবতেও ওর খারাপ লাগছিল। এখন তো গুন্ডাদেরই রাজত্ব, দাউদ ইব্রাহিম থেকে শুরু করে পাড়ার বিশু গুন্ডা, এইসব লোকেদের হাতেই পৃথিবী। আসলে একেনবাবু মুখে যতই বলুন মানুষ স্যার মানুষ, উনি ক্লাস সিস্টেমে প্রবল বিশ্বাসী। ভদ্রলোক আর ছোট লোক এই দুইয়ের মেলামেশায় ওর প্রচণ্ড সমস্যা হয়। কে ভদ্রলোক আর কে ছোট লোক তার একটা ডেফিনেশনও ওর মাথায় আছে, যেটা আবার স্থান কালপাত্রে একটু পাল্টেও যায়। যেমন ম্যানহ্যাটনে প্লামারের সঙ্গে কলেজ প্রফেসরের প্রেম বা বিয়ে একটু খুঁতখুত করলেও সেটা চলে, তা বলে দেশে কলের মিস্ত্রির সঙ্গে শিক্ষিত অধ্যাপিকা ঘর করছে, এটা কি মানা যায়? একেনবাবুর সঙ্গে এ নিয়ে আমার আর প্রমথর প্রায়ই লাগে। তর্কে কোণঠাসা হয়ে একেনবাবু তাঁর শেষ অস্ত্র ছাড়েন। যাই বলুন স্যার, তেলে জলে মিশ খায় না। নাকতলা থেকে বেরিয়ে রাজা সুবোধ মল্লিক রোড ধরতে গিয়ে একেনবাবু দেখলেন অ্যাক্সিডেন্টে রাস্তা জ্যাম। একেনবাবু ড্রাইভারকে জিজ্ঞেস করলেন বাইপাস ধরে যাওয়া যাবে কি না। ড্রাইভারটি রাস্তাঘাট বেশ ভালো চেনে, অন্য একটা সহজ পথ ধরে পাটুলির রাস্তায় নিয়ে এসে বাইপাসে পড়ল। একটু ঘুরপথ হবে, তবে সময় মনে হয় কমই লাগবে। মোবাইলটা বের করে একেন বৌদিকে ফোন করলেন। বলছি আজ দুপুরের মেনু কি গো? ডাল, 5 মেশালি তরকারি, আলু পটল দিয়ে মাছের ঝোল, একটা ভাজা। ভাজা কি হবে এখনো ঠিক করিনি। কখন আসছো তুমি? এই আধ ঘন্টার মধ্যেই এসে যাব। কিসের ডাল? ভাজা মুগের। বাড়িতে গন্ধরাজ লেবু আছে? না, খেতে ইচ্ছে করলে নিয়ে এসো। দেখি। এই গন্ধরাজ লেবু ম্যানহ্যাটনে মেলে না। একেনবাবু অনেক খুঁজেছেন, পাননি। হয়তো আছে, চাইলে তো লোকে বলে বাঘের দুধও নিউ ইয়র্কে পাওয়া যায়। একেনবাবু ড্রাইভারকে বললেন, একবার গড়িয়াহাট বাজারে একটু থামবেন। গন্ধরাজ লেবু তো মুকুন্দপুর মার্কেটেই পেয়ে যাবেন, শুধু শুধু পার্কিং এর পয়সা দেবেন কেন? চোখ কান খোলা ড্রাইভার, তার উপর একেনবাবুর পয়সা বাঁচাচ্ছে। খুশি হলেন একেনবাবু। তাহলে সেখানেই চলুন। এদিকটায় বহু বছর আসেননি একেনবাবু। তদন্তের কাজে একবার আসতে হয়েছিল। বাইপাস দিয়ে মুকুন্দপুরে ঢোকার রাস্তাটা তখনও পাকা হয়নি। টিনের চালের নিচে ঘুপচি সাইজের একটা থানা ছিল, সেখানে বসে গাদা গাদা মশার কামড় খেয়েছিলেন, এখনো মনে আছে। রাস্তার ধারে যে থানাটা এখন দেখলেন, আগের তুলনায় সেটা প্রাসাদ। মুকুন্দপুরও সে মুকুন্দপুর নেই, লোকসংখ্যা প্রচুর বেড়েছে, ডেভেলপমেন্ট হচ্ছে দ্রুত গতিতে। সব কিছু যে খুব প্ল্যান করে হচ্ছে তা নয়। রাস্তার দুধারে যেসব দোকান, বেশিরভাগই মনে হয় জবরদখল করা জমি। থানার গা ঘেঁষেই দরমা দিয়ে ঘেরা কয়েকটা দোকান, সেখানে দাঁড়িয়ে একজন পুলিশ চা খাচ্ছে। সেগুলো পার হতে একটা বড় স্পেশালিটি হসপিটাল। লবিতে ঢোকার মুখে বিশাল কাঁচের দরজা, দারুণ মডার্ন আর্কিটেকচার, দেখার মতো বাড়ি। সেটা পার হলে পরপর বেশ কয়েকটা বাড়ি বা গেস্ট হাউস, তারপর আর একটা বিশাল হাসপাতাল। সেই হাসপাতালের পাশ দিয়ে রাস্তাটা ডান দিকে ঘুরে গেছে। ঘোরার মুখে একটি ট্যাক্সি স্ট্যান্ড, তার প্রায় পাশ দিয়েই বাজারে ঢোকার গলি। ড্রাইভার অবশ্য বাজারের মুখ পর্যন্ত গেল না, তার আগেই বাঁ দিকে যে ছোট রাস্তাটা গেছে সেখানে গাড়ি দাঁড় করিয়ে একেনবাবুকে বলল, ওই গলি দিয়ে ঢুকে যান, ঢুকেই ডান দিকে গেলে বাঁ দিকে সবজির দোকান পাবেন। আলু পেঁয়াজের একটা দোকানের পর বেশ কয়েকটা সবজির দোকান। সবজির চেহারাগুলো সত্যিই চমৎকার, একেবারে চকচকে ফ্রেশ। নিউ ইয়র্কে চায়না টাউনেও এত ফ্রেশ জিনিস দেখেননি একেনবাবু। গন্ধরাজ লেবুও মিলল। দুটো লেবু কিনে যখন পয়সা দিচ্ছেন, তখন পাশে দাঁড়ানো এক বয়স্ক খরিদ্দার দোকানিকে বললেন, আরে ভোলা, এই বেগুনি টমেটোতে আর কত রং লাগাবি? হ্যাঁ, আমরা কোনো রং লাগাই না কাকু। তুই লাগিয়েছিস তো বলছি না, যার কাছ থেকে কিনেছিস সে তো লাগিয়েছে। ভোলা কোনো উচ্চবাচ্য করল না। ভদ্রলোক একেনবাবুর দিকে তাকিয়ে অযাচিতভাবেই বললেন, বুঝলেন, সব ভেজাল, সব এসব টক্সিক রং টং লাগানোর কি দরকার? হ্যাঁ, মেট্রোতে যান, ওখানে এসব পাবেন না। টমেটো দেখলে ম্যাড় লাগবে, কিন্তু খাঁটি জিনিস। জার্মান মাল্টি ন্যাশনাল, ওরা এইসব রিস্ক নেয় না।
মেট্রো যে কি একেনবাবুর কোনো ধারণাই নেই। অন্য সময় হলে একেনবাবু জ্ঞানটা বাড়িয়ে নিতেন, আজকে দাঁড়ালেন না। বাইপাসে ঢুকে গড়িয়াহাট কানেক্টরের দিকে একটু এগোতেই ডান দিকে একটা দোকানের সামনে হলুদ শালুতে লেখা, এই মাসে সব কিছুতে 25% ছাড়, 3 টাকায় 4 টাকার জিনিস কিনুন। পাছে 25% কেউ যদি না বোঝে, তাই সেটা ব্যাখ্যা করে দেওয়া হয়েছে। দোকানটা একতলা কিন্তু বিশাল। ওপরে লেখা মেট্রো, একদিকে ইংরেজিতে অন্যদিকে বাংলায়। মেট্রো, এটাই কি সেই জায়গা? ড্রাইভারকে জিজ্ঞেস করতে বলল, সুপার স্টোর সব কিছু পাওয়া যায়, তবে সবাইকে ঢুকতে দেয় না। কেন তা ঠিক জানি না, কি সব আইন আছে। ড্রাইভারটি তার বেশি কিছু জানে না। একেনবাবুর মনে হলো নিশ্চয়ই আমেরিকার বিজনেস বা কস্টকোর মতো দোকান, মেম্বারশিপ থাকলে সস্তায় জিনিস কেনা যায়। কলকাতায় আসার একটা বড় আকর্ষণ হলো খাওয়া দাওয়া। দই মিষ্টির কথা বাদই দেওয়া যাক, এখানকার তরি তরকারি বা মাছের যা স্বাদ, তার সঙ্গে আমেরিকার শাকসবজি বা মাছের তুলনা হয় না। তবে হ্যাঁ, মুরগি আর গোট মিটের মানে পাঁঠার মাংসের ব্যাপারে আমেরিকা কিন্তু টপে। খান মার্কেট থেকে কেনা গোট মিটের কোয়ালিটি এখনো পর্যন্ত কলকাতায় কোথাও দেখেননি উনি। কলকাতায় যেদিন এলেন সেদিন বিকেলে মাসতুতো শালি দোলার বাড়িতে খেতে গিয়েছিলেন। একেনবাবুকে ইমপ্রেস করার জন্য টেরিটি বাজারের কোনো এক চাচাজির দোকান থেকে পাঁঠার মাংস আনা হয়েছিল। নো কম্প্যারিজন। আর মুরগির প্রসঙ্গ তো না তোলাই ভালো। আমেরিকায় মুরগির রোস্ট, ফ্রাই ইত্যাদি খাবার পর কলকাতার চিকেন মুখেই তোলা যায় না। এসব অবশ্য একেনবাবুর পার্সোনাল মত, কিন্তু তাতে একেনবাবুদের সুবিধা, তিনি নিজে মাছ মাংস পছন্দ করেন না, বাড়িতে শুধু মাছই হচ্ছে। দুপুরের খাওয়াটা দিব্যি হলো। আজকে দুপুরে আর বিশ্রাম নয়, একেনবাবুর আরও কয়েকজনের সঙ্গে কথা বলা দরকার। প্রথমে বিকাশ সেনের প্রাইভেট সেক্রেটারি নীলাঞ্জনা মিত্রের সঙ্গে। রাখাল দত্ত নীলাঞ্জনাকে জানিয়েও রেখেছেন একেনবাবু যাবেন বলে। তারপর সময় থাকলে মনীষা সেনের সঙ্গে আরও একবার কথা বলতে হবে। রাখাল দত্তকে ফোন করে বিকাশ সেনের অফিসের ঠিকানাটা একেনবাবু নিয়ে নিলেন। শেখর চৌধুরীকে কবে কথা বলার জন্য পাওয়া যেতে পারে সেই খোঁজটাও নিতে বললেন। ইতিমধ্যে ড্রাইভার লাঞ্চ খেয়ে চলে এসেছে। বিকাশ সেনের অফিসটা পূর্ণদাস রোডে একটা মাল্টি স্টোরি বিল্ডিংয়ের একতলায় কয়েকটা ঘর নিয়ে পাবলিক রিলেশনসের ফার্ম। কিছুদিন আগেও এ ধরনের ফার্মের কোনো অস্তিত্ব ছিল না। আর পাবলিক রিলেশনস ব্যাপারটা যে ঠিক কি, একেনবাবুর এখনও স্পষ্ট ধারণা নেই। কোম্পানিগুলোর জনসংযোগ করার কাজ তো অ্যাড এজেন্সির। মক্কেলদের প্রোডাক্টগুলোর জন্য বিজ্ঞাপন বানিয়ে তারা পত্রপত্রিকায় ছাপায়। এককালে তো এটা কিনুন ওটা কিনুন বলে রাস্তায় থামে থামে পোস্টারও সেঁটে দিত, এখন হোর্ডিং বানায়। পুরো ব্যাপারটাই নাকি আর্টের পর্যায়ে চলে গেছে, যাকে বলে ক্রিয়েটিভ আর্ট। এক একটা অ্যাড ক্যাম্পেনের পিছনে নাকি অনেক গবেষণা থাকে। কি এত গবেষণা কে জানে। একেনবাবুর দূরসম্পর্কের এক ভাগ্নে অ্যাড এজেন্সিতে কাজ করত। দিদির সর্বদা অভিযোগ, ছেলে নাকি রাত 3টের আগে বাড়ি ফেরে না। জামাইবাবু বাইরে পোস্টেড, কলকাতায় কি হচ্ছে না হচ্ছে কিছুই খোঁজ রাখেন না। একেনবাবু তখন কলকাতা পুলিশে কি একটা কাজে গড়িয়াহাটে গিয়েছিলেন, কাছেই ভাগ্নের অ্যাড এজেন্সির অফিস। ভাবলেন একবার হ্যালো বলে যাবেন। 3টে বাজে, অফিসে প্রায় কেউই নেই। কাছেই একটা কফি হাউসে ভাগ্নের সাক্ষাৎ পেলেন। কয়েকজন মিলে সিগারেট ফুঁকছে আর কফি খাচ্ছে। একেনবাবু জিজ্ঞেস করলেন, কিরে তুই এখানে? তোদের অফিস টাইম কখন? টাইম আছে একটা, কিন্তু সেই টাইমে কাজ হয় না। মানে আমরা ক্রিয়েটিভ কাজ করি মামা। রাত 9টা-10টার আগে ক্রিয়েটিভ জুসই ফ্লো করে না। ভেরি ইন্টারেস্টিং। ভাগ্যিস রবীন্দ্রনাথ এ যুগে জন্মাননি, তখন মেন্টালিটি বোধহয় অন্যরকম ছিল, নইলে এত লিখতেন কি করে? শান্তিনিকেতনে তো তখন ইলেকট্রিসিটি ছিল না, হ্যারিকেনের আলো। 9টা-10টার আগেই শুয়ে পড়তেন নিশ্চয়ই। এই ভাগ্নেটির ক্রিয়েটিভ কাজ অবশ্য একেনবাবু দেখেননি, তার আগেই জামাইবাবু ছোঁড়াকে নিজের কোম্পানিতে ঢুকিয়ে নিয়েছিলেন। এখন টাকা পয়সার হিসেব কষে।
যাক সে কথা। পাবলিক রিলেশনসের কাজটা ঠিক কি বিকাশ সেনের অফিসে ঢুকে জানা গেল। লবিতে বড় বড় পোস্টারে পরিষ্কার করে লেখা রেপুটেশন ম্যানেজমেন্ট, কর্পোরেট কমিউনিকেশন, মিডিয়া রিলেশন, ইভেন্ট ম্যানেজমেন্ট, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ইত্যাদি ইত্যাদি। কথাগুলোর ইংরেজি ব্যাখ্যাও রয়েছে। একেনবাবুর মাথায় সবগুলো ঢুকল না। যাদের বোঝার দরকার তারা নিশ্চয়ই বোঝে। ঝাঁ চকচকে অফিস তার প্রত্যক্ষ প্রমাণ। রিসেপশনিস্টকে নিজের পরিচয় দিয়ে নীলাঞ্জনা মিত্রের খোঁজ করতেই ভেতরের কোনো একটা ঘর থেকে নীলাঞ্জনা বেরিয়ে এলেন। ফ্যাশনেবল সালোয়ার কামিজ পরা, লম্বা একটি মেয়ে, চোখটা কটা, ঠিক বাঙালি বাঙালি চেহারা নয়। একেনবাবুকে নিয়ে রিসেপশনিস্টের ডেস্ক থেকে একটু দূরে লবির একটা কোণে দাঁড়ালেন। নীলাঞ্জনার হাবভাবে একেনবাবু বুঝলেন বিকাশবাবু সম্পর্কে কিছু বলার ইচ্ছে তাঁর নেই। ইংরেজিতে বললেন, অফিসের কনফারেন্স রুমে ক্লায়েন্ট আছে, আর বিকাশ সেনের পুরনো অফিস ঘরে একটা মিটিং চলছে, সুতরাং প্রাইভেটলি কথা বলার কিন্তু কোনো জায়গা নেই। ঠিক আছে ম্যাডাম, কখন মিটিং শেষ হবে বলুন, আমি তখন আসবো। কখন মিটিং শেষ হবে বলা শক্ত। আবার ইংরেজিতেই বললেন নীলাঞ্জনা, কালকে আপনার সময় হবে? দেখুন, আমি সব সময় ব্যস্ত, আর এ ব্যাপারে আমার কিছু বলারও নেই। একেনবাবু তখন অন্য পথ ধরলেন, বললেন, ম্যাডাম আপনি যদি কিছু না বলতে চান বলবেন না, তবে তদন্তটা খুনের। আপনার নাম কিন্তু জড়াবে, আপনি চান বা না চান। এই কথায় নীলাঞ্জনার বোধহয় টনক নড়ল। এবার বাংলায় বললেন, আমার সংসারে অনেক সমস্যা হয়েছে, সেটাকে আর বাড়াতে চাই না। নিশ্চয়ই ম্যাডাম, নিশ্চয়ই। সত্যি কথা বলতে কি, আপনার সঙ্গে বিকাশবাবুর ব্যক্তিগত সম্পর্ক কী ছিল সে নিয়ে আমার কোনো চিন্তা নেই। তাহলে যেটা আমি বোঝার চেষ্টা করছি ম্যাডাম, বিকাশবাবুর খুন হওয়ার সঙ্গে সেই সম্পর্কটা জড়িত কিনা। আপনি কি ইমপ্লাই করছেন? কিছুই না ম্যাডাম, শুধু বোঝার চেষ্টা করছি। এখানে আমি কোনো কথা বলতে পারবো না। বেশ ম্যাডাম, বেশ। তাহলে কোথায় বলতে পারবেন বলুন? আপনার বাড়িতে আসতে পারি? না না, বাড়িতে নয়। একেনবাবু চুপ করে দাঁড়িয়ে রইলেন। ঠিক আছে, আপনি একটু অপেক্ষা করুন, আমি অফিসে বলে আসছি। খানিক বাদে একটা চাবি হাতে ফিরে এসে নীলাঞ্জনা বললেন, দোতলায় আমাদের একটা স্টোর রুম আছে, সেখানে কিছুক্ষণ বসতে পারি। ঘুপচি স্টোর রুম, ফাইলপত্র, কাগজ আর পোস্টারের ঠাসা। তারই মাঝখানে একটা টেবিল আর গুটি কতক চেয়ার। একেনবাবু ও নীলাঞ্জনাও চেয়ার টেনে বসলেন। কি জানতে চান বলুন? এই বিকাশবাবুর সঙ্গে আপনার অন্তরঙ্গতা হয়েছিল ম্যাডাম? উনি আমার বস ও বন্ধু দুই ছিলেন। অন্তরঙ্গ কথাটা ব্যবহার করতে চাই না। আপনি কিন্তু বললেন ম্যাডাম আপনার সংসারে এই নিয়ে অনেক সমস্যা হয়েছে। হ্যাঁ হয়েছে, তার কারণ আমার স্বামী একটু সন্দেহপ্রবণ। মাঝে মাঝে কাজের সূত্রে আমার বাড়ি যেতে দেরি হতো, বা ডিনার খেয়ে বাড়ি ফিরতাম, ওর তাতে অসুবিধা হতো। আই সি। একটা প্রশ্ন করি ম্যাডাম, কিছু মনে করবেন না। বিকাশবাবু কি আপনার বন্ধুত্বের সুযোগ নেওয়ার চেষ্টা করেছিলেন? হ্যাঁ, একবারই চেষ্টা করেছিল, বাট আই নিপড ইট ইন দ্য বাড। আফটার দ্যাট হি নেভার ট্রাইড। আপনার স্বামী কি সেটা জানতেন? না, এটা গল্প করার কোনো ব্যাপার নয়। আর কারোর কাছে কি উনি শুনে থাকতে পারেন? কার কাছ থেকে শুনবে? আর শোনার মতো তো কিছু ঘটেনি, কিন্তু যদিও শুনতে পেত আমায় বলতো। দাঁড়ান ম্যাডাম, আসলে আসলে আমার একটু গুলিয়ে যাচ্ছে। এই নিপড ইন দ্য বাড কথাটা বললেন, এটা কতদিন আগেকার ঘটনা? উফ, আমার মনে নেই। আই সি। কিন্তু তারপর থেকে ম্যাডাম আপনি সময় মতোই বাড়ি ফিরেছেন, তাই তো? না, তা ঠিক না। আপনি ঠিক কি জানতে চাইছেন বলুন তো? আসলে ম্যাডাম আমি বোঝার চেষ্টা করছি আপনার স্বামীর সন্দেহটা গেল কিভাবে। আপনি তো সেই দেরি করেই বাড়ি ফিরছেন, বাইরে ডিনারও খাচ্ছেন,
তার কারণ আমি ওকে বলেছি ও যা মাইনে পায় তা দিয়ে সংসার চলবে না। আই নিড দিস জব, আমাদের দুজনের জন্যই। আর এটা একটা ডেস্ক জব নয়। এই চাকরিতে ক্লায়েন্টদের সঙ্গে ডিনার খেতে হবে, কাজের চাপ বেশি পড়লে রাত্রি পর্যন্ত কাজও করতে হবে। হি উইল হ্যাভ টু ট্রাস্ট মি। বুঝেছি ম্যাডাম। আর উনি সেটা মেনে নিয়েছেন? মেনে নেওয়া মানে আমার চাকরির সমস্যাটা অন্তত বুঝেছেন। এই বিকাশবাবুর বিরুদ্ধে তো সেক্সুয়াল হ্যারাসমেন্টের চার্জও আছে। তা আছে, কিন্তু সেটা আমার তরফ থেকে নয়। লোকটা মরে গেছে, অনেক কিছুই এখন অবান্তর। ও যে নিষ্পাপ শুদ্ধ চরিত্রের লোক কখনোই আমি বলবো না। তবে মনে রাখবেন, এক হাতে কিন্তু তালি বাজে না। তালে তাল না দিয়েও যে লোককে ম্যানেজ করা যায় তার প্রমাণ আমি। তা তো বটেই ম্যাডাম, তা তো বটেই। ভালো কথা, যেদিন বিকাশবাবু মারা যান সেদিন কি আপনি ওর সঙ্গে ডিনার মিটিংয়ে গিয়েছিলেন? না। ওর নাকি অফিসিয়াল ডিনার ছিল সেদিন। থাকতে পারে, ওর সব অ্যাপয়েন্টমেন্টের কথা আমি জানতাম না। কিন্তু কিন্তু ম্যাডাম, আপনি তো ওর প্রাইভেট সেক্রেটারি। তা বলেই আমি সব কথা জানবো সেটা কেন ভাবছেন? হয়তো ওটা একটা কনফিডেন্সিয়াল মিটিং, ইচ্ছে করে আমাকে জানায়নি। আই সি। আর কি জানতে চান? ও হ্যাঁ, বিকাশবাবুর সঙ্গে কারো কোনো গন্ডগোল চলছিল টাকা পয়সা বা অন্য কোনো ব্যাপারে? তেমন তো কিছু শুনিনি। আর কিছু? এক্ষুনি আর কিছু নয় ম্যাডাম, শুধু একটা কথা। 1 এপ্রিল বা জানুয়ারির 4 তারিখে এমন কিছু ঘটেছিল যার সঙ্গে বিকাশবাবু জড়িত? নীলাঞ্জনা অবাক হয়ে তাকালেন, একটু ভেবে বললেন, না, তেমন তো কিছু মনে পড়ছে না। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ ফর ইউর টাইম। নীলাঞ্জনার কাছ থেকে ফেরার পথে ওর একটা কথা একেনবাবুর মাথায় ঘুরপাক খাচ্ছিল। এক হাতে তালি বাজে না, তালে তাল না দিয়েও ম্যানেজ করা যায়। নীলাঞ্জনার দাবি, বিকাশ সেন মেড অ্যাডভান্সেস, নীলাঞ্জনা স্টপ দ্যাট। সত্যিই কি তাই? বাধা পেয়েই কি বিকাশ সেন সুবোধ বালক হয়ে গিয়েছিলেন, না সেই সম্পর্ক তলে তলে চলছিল সতর্কভাবে? স্বামী আর বিকাশ সেন দুজনকেই ম্যানেজ করে তিনি চালাচ্ছিলেন। একটা জিনিস পরিষ্কার, সোজাসুজি অকপটভাবে স্বামীর সঙ্গে বিকাশবাবুকে নিয়ে ওর আলোচনা হয়নি। হয়ে থাকলে নিজের বাড়িতে একেনবাবুর সঙ্গে কথাবার্তা বলতে এত আপত্তি হতো না। দ্যাট মেক্স সেন্স, কিন্তু তাতে ধাঁধার উত্তর মিলছে না। জেলেস হাজব্যান্ড হিতাহিত শূন্য হয়ে স্ত্রীর প্রেমিককে খুন করতে পারে, কিন্তু সেই বডি টেনে নিয়ে সোনাগাছিতে ফেলে আসাটা অবিশ্বাস্য। সেটা করতে পারে একমাত্র কোল্ড ব্লাডেড মার্ডারার। নীলাঞ্জনার স্বামী যদি সেরকম চরিত্রের হতেন তাহলে এ ব্যাপার নিয়ে শুধু অশান্তি করে এতদিন কাটিয়ে দিতেন না, নীলাঞ্জনাও অক্ষত থাকতেন না। একেনবাবু এখনো পর্যন্ত ক্লুলেস। শুধু নীলাঞ্জনা নয়, মল্লিকার কাছ থেকেও তেমন কোনো তথ্য উদ্ধার হয়নি যার থেকে খুনের মোটিভটা আঁচ করা যায়। মল্লিকার প্রেগনেন্ট হওয়ার ব্যাপারটাই ধরা যাক, ঠিক আছে, বিকাশ সেন না হয় তার দায়িত্ব এড়াচ্ছিলেন, তাহলেও মলয় বা আর কাউকে দিয়ে এভাবে খুন করে লাভটা কি? গাত্রদাহ মেটানো? না, তাতে অঙ্কটা ঠিক মেলে না। সন্তান বড় করার জন্য মল্লিকার প্রয়োজন অর্থের, এতে তো কোনো অর্থপ্রাপ্তি নেই। বিকাশবাবুকে ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা মল্লিকা হয়তো করেছিল বন্ধু মলয়কে দিয়ে, এই পর্যন্তই। মাথা ফাটা রতনের দিক থেকেও বিকাশবাবুকে মারার কোনো কারণ পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, একজনই শুধু আর্থিক দিক থেকে লাভবান হয়েছেন, তিনি হলেন বিকাশ সেনের স্ত্রী মনীষা। 2.5 কোটি টাকা আজকের যুগে এমন কিছু বড় অঙ্ক নয়। বিকাশবাবু খতম হলে প্রেমিককে পাওয়া যাবে, সেটা নিশ্চয় একটা ইনসেন্টিভ, কিন্তু স্বামী স্ত্রী দুজনেই তো দিব্যি পরকীয়া চালাচ্ছিলেন। অসুবিধাটা কোথায়? যদি বিকাশবাবুকে ছেড়ে প্রেমিকের সঙ্গে ঘর করতে চাইতেন তাহলে তো আইনের পথেও এগোতে পারতেন।
তবে জানা নেই মনীষা সেন ডিভোর্স চেয়েছিলেন কিনা আর বিকাশবাবুর তাতে আপত্তি ছিল কিনা। সেক্ষেত্রেও সোনা গাছের ব্যাপারটা মিলছে না। না, একেনবাবু সত্যিই কনফিউজড। আমি প্রতিদিনই যতটুকু লিখি রাত্রে খাবার সময় প্রমথকে শোনায়। প্রমথ শোনে, তবে ভাব দেখায় এমন যেন আমি ওর সময় নষ্ট করছি। একদিন রাগ করে বললাম, শুনতে চাস না চাস না? চাই না, তবু শুনবো একেনবাবুর কথা ভেবে। তুই যাতে ওকে না ডোবাস সেটা তো কাউকে দেখতে হবে। এতদিন পর্যন্ত নিজের থেকে কোনো মন্তব্যই প্রমথ করেনি, আজকে হঠাৎ বলল, এই যে তুই বলছিস একেনবাবু ক্লুলেস, কি করে জানলি? একেনবাবু তোকে বলেছেন? ওটা পোয়েটিক লাইসেন্স। একেনবাবু ঠিক কি ভাবছেন সেটা কি করে জানবো আমি? তোর পোয়েটিক লাইসেন্স কেড়ে নেওয়া উচিত। অবশ্য হ্যাঁ, তুই এগুলো ভাবতে পারিস, কারণ তোর মাথায় আর যাই থাক গ্রে ম্যাটারের অভাব আছে। কোনো ইন্টেলিজেন্ট লোক এভাবে জিনিসটাকে অ্যানালাইজ করবেই না। এই চুপ কর তো, এই অবস্থায় তুই কি ভাবতিস? নাম্বার 1, তুই বলছিস নীলাঞ্জনার স্বামী যদি সেরকম চরিত্রের লোক হতেন, কি করে একেনবাবু জানলেন নীলাঞ্জনার স্বামীর চরিত্র? একেনবাবুকে যদ্দূর জানি ভালো করে যাচাই না করে কারোর সম্পর্কে কোনো ধারণা উনি করেন না। তো নীলাঞ্জনার সঙ্গে কথা বলি স্বামীর চরিত্র উনি বুঝে গেলেন। আরও বলছিস নীলাঞ্জনাও অক্ষত থাকতেন না। তো কি আশা করেছিলি তুই? নীলাঞ্জনার সারা গায়ে কালচিটে থাকবে না ছুরির কাটা দাগ? নাম্বার 2, তোর মনে হয়েছে বিকাশ মারা গেলে মল্লিকার অর্থপ্রাপ্তির সম্ভাবনা নেই, আর সেটা তুই একেনবাবুর নামে চালিয়েছিস। কেন নেই? ডিএনএ অ্যানালিসিস করিয়ে ছেলের পিতৃত্ব প্রমাণ করিয়ে তার জন্য ও ভরণ পোষণ দাবি করতেই পারত। বিকাশ বেঁচে থাকলে বরং সেটা করানো সহজ হতো না। নাম্বার 3, মনীষার মতো মহিলার ক্ষেত্রেও 2.5 কোটি টাকা তুচ্ছ করার মতো ব্যাপার নয়। আর 2.5 কোটি তো শুধু ইন্স্যুরেন্সের টাকা, এছাড়াও বাড়ি আর অন্যান্য অ্যাসেট নিশ্চয়ই আছে। এই টাকা প্লাস যদি প্রেমিককে পাওয়া যায় তাহলে মন্দ কি? ডিভোর্স করে বিকাশকে ছেড়ে প্রেমিককে বিয়ে করা মানে এর অনেকটাই হারাতে হবে। হোয়াট অ্যাবাউট সোনাগাছি? দোজ আর ডিটেলস বলে প্রমথ শুতে চলে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে একেনবাবু চায়ে চুমুক দিতে যাচ্ছেন, মোবাইলটা বেজে উঠল। স্যার, আপনি এখন কোথায়? বাড়িতে। একটু ওয়াটগঞ্জ এরিয়াতে আসতে পারবেন? এখন? হ্যাঁ স্যার, আর একটা মার্ডার। হ্যাঁ, কিন্তু আমার গাড়ি তো 10টার সময় আসবে। স্যার, একটা ট্যাক্সি নিয়ে চলে আসুন। বডিটা সরানোর আগে আপনাকে একবার দেখাতে চাই। ঠিক আছে ভাই, আসছি। সোজা ওয়াটগঞ্জ থানায় আসুন স্যার, আমি অপেক্ষা করছি। আজ আপনারা শুনলেন লেখক সুজন দাশগুপ্তর কলমে একেনবাবুর গল্প আসল খুনির সন্ধানে, প্রথম পর্ব। পরের পর্ব নিয়ে ফিরছি খুব শীঘ্রই। সঙ্গে থাকুন দ্য স্টোরি হল্টের।